বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। এই মুহূর্তে আমি জানতে চাই আপনারা আমাদেরকে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর পাশাপাশি রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভে আছি। অর্থাৎ আপনারা যারা অফলাইনে শুনতেন এতদিন, আপনারা চাইলে আমাদেরকে শোনার পাশাপাশি দেখতেও পারেন যে আমরা কোন কোন মাধ্যমে কারা কারা কে কখন ঘটনা শেয়ার করছি এবং কারা আপনাদেরকে ভৌতিক অভিজ্ঞতাগুলো শেয়ার করছে সেসব বিষয় কিন্তু আপনারা আমাদেরকে দেখতে পারেন আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে। তো এই মুহূর্তে আমি রাতুল আছি আপনাদের সাথে ভূতবেলা নিয়ে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমি নিয়মকানুনগুলো জানিয়ে দিচ্ছি। আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের একটি নাম্বার মনে রাখতে হবে, সেটি হচ্ছে 01713484465। এরপর আপনারা যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। আসলে সবাই আমার কথা শুনতে আসলে আসেন না, আপনারা সকলে ভৌতিক ঘটনার অভিজ্ঞতা নিতে আসেন এবং ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স করতে বা শুনতে আসেন। তো এই জন্য আমি চলে যেতে চাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শাকিল ভাইয়ের কাছে। আমরা সরাসরি শাকিল ভাইয়ের কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতার একটি ঘটনা এবং তার সংগ্রহ করাও কিছু ঘটনা রয়েছে, সে সকল ঘটনা শুনবো তার মুখ থেকেই। আমরা সরাসরি চলে যাচ্ছি শাকিল ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা শাকিল ভাই, আমরা হচ্ছে শুরুতে আপনার কাছে যে ঘটনাটি শুনবো এটি কার সঙ্গে ঘটেছে? ভাই এটি আসলে আমার নানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওকে, আচ্ছা আমরা তাহলে সরাসরি ঘটনায় চলে যাই। আমরা কতদিন আগে ঘটেছে এবং সকল বর্ণনা দিয়ে। ঘটনাটি প্রায় আপনার ১.৫ থেকে ২ বছর আগের ঘটনা। আমার নানার কাছ থেকে শোনা এই ঘটনাটি। আচ্ছা আমরা শুনি। ১.৫-২ বছর আগের ঘটনা। তো সেই সময় প্রচুর গরমের দিন। আচ্ছা, তো আমরা হঠাৎ নানা ফোন দিল যে তোরা আয়, সবাই আসে আমাদের সাথে দেখা করে যা, অনেকদিন দেখা হয় না। তো এরকম করতে করতে প্রায় আপনার ৫ থেকে ৭ দিন চলে গেছে। তো এর মধ্যেই মানে ওখানে যাওয়ার পর আমরা ঘটনাটি আবার জানতে পারলাম যে নানায় নাকি ওখানে এখন আর পার্শ্ববর্তী এলাকায় এক বন্ধু বান্ধব বা এরকম কিছু হবে। তো সে হলো ওখানকার নাম করা কবিরাজ বা ঝাড়ফুঁক যে করে আর কি। তো উনি শ্মশানঘাট বা যে কোথাও মেয়ে মানুষ মারা গেলে, অবিবাহিত মেয়ে বা অবিবাহিত ছেলে, এদের কল্লাটা নিত বা কাজ করতো আর কি। তো নানা নাকি একদিন ওনার সাথে শ্মশানঘাটিতে যায় মাটি আনার জন্য বা কোনো কারণবশত ওখানে যায়। তো যাওয়ানোর পর তো দুজনে একসাথে যাচ্ছিল। তো যাইতেই নাকি হঠাৎ ওখানে একটা বিকট একটা আওয়াজ হয়, হঠাৎ করে একটা আওয়াজ হয়। তো নানা একটু শিউরে যায়। আমার নানার কাছ থেকে শোনা কিন্তু এই ঘটনাটা। আচ্ছা, নানা একটু শিউরে যায়, তারপরেও বয়স্ক মানুষ তো নামাজ কালাম পড়ে, হয়তো বা সেরকম করে ভয় নেয় নাই। তো ওখানে যাওয়ার সময় একটা বিড়াল দেখে, সাদা একটা বিড়াল তার সামনে ঘোরাঘুরি করতেছে। মানে সে বোঝাতে যাচ্ছে যে ওইদিকে আর আগানো যাবে না। তারপরও দুজনে হাঁটতেছিল। তো ওখানে মাটি নেবার পর যখন ফেরার পথে আবারও ওই বিড়ালটি এরকম করতে করতে কিছুটা খানিক জায়গা আসছে। আসার পরে মানে একটা হঠাৎ একটা আওয়াজ আসছে যে তুমি যে আসছো গাড়িতে কি সবকিছু কি মানে মেনটেন করে আসছো, সবকিছু কি ঠিকঠাক আছে? তো যে ঝাড়ফুঁক করে বা ওই বিষয়ে যে ফকির আর কি, আমরা ফকির বলি সাধারণত, এই ফকির তো আর নিজের বাড়িটা তো সবকিছু তো ঠিকঠাক করে আসছে, কিন্তু আমার নানার যে বিষয়টা এটা তো ঠিকঠাক তো করতে পারেনি, হঠাৎ তো ডেকে আনছে। তো আওয়াজের মধ্যে বলতেছে দেখ তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ তোর কি ক্ষতিটা হলো, তোকে আমি বারণ করলাম, ঘোরাঘুরি করলাম, তুই শুনলি না, তুই বাড়িতে যা, যা দেখ তোর বাড়িতে কি হয়েছে। আচ্ছা, তো এরকম করতে করতে নানা খুব ঘাবড়ে গিয়েছে আর কি। তখন বাড়িতে যায়, ফকিরের মতো ফকির আর মতো বাড়িতে আসছে। আসার পর দেখি যে তার যুবক একজন ছেলে, মানে এক কথায় বলতে গেলে মানে রক্ত পড়তেছে, নাকে মুখে প্রচুর রক্ত পড়তেছিল আর খুব কষ্টে মানে ছটফট অবস্থা।
তখন সে বুঝতে পারলো যে আসলে ঘটনাটি আমি ওখানে গেলাম, আমাকে সেটা নিষেধ করা হয়েছিল, আমি শুনিনি, যার কারণে ঘটনাটি ঘটে গেল। তো এরকম বুঝতে বুঝতেই আর করার কিছু ছিল না। ছেলেটি মারা গেল 3 থেকে 4 দিন পরেই আমরা তাকে দেখতে যাই আচ্ছা এবং সব ঘটনা শুনতে পাই। তো যখন তাকে কাফন দাফন করে যখন মাটি দেওয়া হয়, তো তারপরে প্রায় 1.5-2 মাস হবে, 1.5-2 মাস পরে আবারও আমরা ওখানে যাই। ওখানে গিয়ে আমি আমার এক ফ্রেন্ড গেছিল আমার সাথে, আমার ছোট ভাই ছিল। তো আমরা আর একটা রুম আমাদেরকে দিয়েছে, আমরা ওখানে মানে ঘুমাবো আর কি। আচ্ছা সব কিছু মিলে আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে যখন আমরা ঘুমাতে যাই, হ্যাঁ হ্যাঁ তো ঘুমাতে গেলে তো গল্প গল্প করতে ভাই 12টা বেজে যায়, রাত 12টা 12:30 বেজে যায়। জি তো যখন সবাই ঘুমায় আমি ফোন চাপি, মানে আমার ফোনের নেশাটা খুব ছিল। আচ্ছা তা আমি ফোন চাপার পর যখন আমি ঘুমাতে যাই দেখি সবাই ঘুমাই গেছে। তা আমি দরজা নক করে দেবো, এমন সময় মানে এমন একটা পরিস্থিতি, ওই মানে একটা বিড়াল আমি দেখি, যে একটা সাদা বিড়াল আমার সামনে খুব ঘুরঘুর করে। তো আমি মনে করছি যে এটা মানে আমার কোনো ভুল হবে, কারণ আমার বাড়িতে এরকম একটা পোষা বিড়াল আছে। আমি মনে করছি যে আর ধান্দা হয়তো বা দেখতেছি, কিন্তু আসলেই এটা ধান্দা ছিল না। যখনই আমি এটাকে তাড়াতে যাই তখনই এটা নাই। আবার অন্যরা একটা কুচকাওয়াজ করে দরজা নক করতে গেলেই মানে নিজেকে কেমন কেমন লাগে। বিড়ালটি হঠাৎ করেই দেখা যায় যে অনেক বড় আকার ধারণ করে। তো আমার জানার মধ্যে আমি এত বড় বিড়াল কখনো দেখিনি। আমার গা একটু শিউরে গেল, আচ্ছা যে আসলে আমি কি ঠিক দেখতেছি নাকি আমার কোনো শরীরের কোনো সমস্যা। এরকম বিড়ালটাকে যখনই আমি তাড়াতে যাই, বিড়ালটা তখনই একটু অদ্ভুত আকারের একটি মানে চিল্লাপাল্লা বা কুচকাওয়াজ করে, যা গাও শিউরে ওঠার মতো। তো বিড়ালটার পিছন যখন আমি তাড়াতে যখন যাই, বিড়ালটা আমাকে নিয়ে যায় একটা বাঁশঝাড়ের ঝোপের নিচে আর কি। ওকে ওই ঝোপের নিচে যাওয়ার পর বিড়ালটা হঠাৎ নাই, বাঁশের আগাগুলো হঠাৎ করে মানে কি যখন বাতাস আসে সেরকম বাতাসের মতো তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা আমি কিছু বুঝে ওঠার আগেই যখন বুঝলাম যে না, এখানে আমার থাকাটা আসলে ঠিক না, আমার বন্ধু আছে, আমার সবাই ঘুমাচ্ছে, আমি এখানে কি করি, যখন আমার মাথায় খেলে না, তখনই বুঝি না কেন জানি আবার সবকিছু আবার হারাই ফেলি। তো এরকম করতে যখন দেখা গেল যে আমার শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে, আমি ওখানে পড়ে যাই এবং সকালবেলা আমার নানা আমাকে ওখান থেকে উঠাই নিয়ে আসে। আচ্ছা আবারও ওখানে আমি মানে ওখানে ছিলাম ভাইয়া প্রায় 3 থেকে 4 দিন, মানে 4 দিন ছিলাম আর 3 রাত আর দিন ছিল 4 দিন। তো ওখানে তারপর দিনের ঘটনা, তারপর দিন এরকম খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিচ্ছি, আমার মনটা কেন জানি অন্যরকম, মানে মন মানসিকতাটা আমার হারাই গেছে নিজের কাছ থেকে। আমি কিছু বুঝতে পারতেছি না যে আসলে আমি মানে কি, মানে কালকের যে ঘটনাটা হলো আমি তো কাউকে জানাই নাই বা নানার কাছ থেকে শুনি নাই সেই ঘটনাগুলো, তখনও পরে শোনা হলো। তো এরকম করতে আমি আবারও আগের মতো যে বিছানায় আমি সকাল ঘুমিয়ে বসছি, যে না, আমার যেহেতু গতকাল আমার একটু ঝামেলা হয়েছিল, আমি সকালে ঘুমাবো, যার কারণে আমি সকাল ঘুমিয়ে যাই। কিন্তু হঠাৎ যখন দেখা গেল রাত 12টা থেকে 12:30 বাজে আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা মাঝরাতে আমি বাইরে যাই ফ্রেশ হওয়ার জন্য। তো বাইরে গেলেও আমার কেন জানি মানে মনে হয় যে আমার পিছনে কেউ আছে। আচ্ছা আচ্ছা, মানে সবসময় আপনি অনুভব করতেন যে কেউ না কেউ আপনার সাথে আছে? হ্যাঁ, এমনটা মনে হতো যে কেউ না কেউ আমার পিছনে আছেই, কিন্তু আমি যখনই পিছনে তাকাই দেখি না, আসলে কিছু নাই। আবার মাঝে মাঝে দেখতাম সেই সাদা বিড়ালটি আমার মানে পিছু লেগে আছে, কুচকাওয়াজ, মানে বিভিন্ন রকম শব্দ করছে মানে। জি ভাইয়া। ওকে। তো এরকম করতেই দেখি যে আমার সামনে বিড়ালটি চলে আসছে। তা আমি তো আবার মনে করলাম এটি কি আবার কালকের ঘটনা আবার ঘটবে নাকি। তো হঠাৎ করে দেখি ওখানে এমন একটি মানে সৃষ্টি হয়ে গেছে, মানে ওখানে শুধু মনে করেন যে গাছের পাতা মানে সবকিছু মিলে অদ্ভুত আকার একটা ধারণ করছিল, মানে যা আমার শরীরকে শিউরে উঠাচ্ছে। আচ্ছা, আমি বেশি দেরি না করে রুমের দিকে যাই। রুমের দিকে যেতেই দেখি যে ওখানে একটা লাশ, মানে একটা লাশ
সাদা কাফন পরে লাশটা ওই ঘরের দরজার সামনে ঝোলানো। ওকে। তো ভাই আমি মানে একেবারে আমি নিজেকে হারাই ফেলছি যে আমি কি করব, কিছু বুঝে উঠতে পারতেছি না কি করব আমি এখন। তারপর যখন আমি কথাই বলতে পারতেছি না, সব কিছু দেখতেছি আমি, মানে আমার সামনে একটা লাশ, আমার তো ওখানে বলার মতো বা মানে কিছু চাওয়ারও নাই। আমি এত জোরে চিল্লাইতেছি যে আমি হেল্প চাইবো কারো কাছ থেকে, যে আমি এটা কি দেখতেছি। আচ্ছা। কিন্তু আমি কাউকে বোঝাইতে পারতেছি না যে আমার মানে কষ্ট হচ্ছে বা আমি এটা দেখতেছি, কেন দেখতেছি, এটা কি, মানে এইরকম এত চিল্লাচ্ছি, আমার মনে হয় যে কলিজা শুকিয়ে যাচ্ছিল ভাই। কিন্তু আমি মানে সব কিছু মিলে বুঝতে পারতেছিলাম না কি করব। পরে আমি একটু কাছে গেলাম, আরও কাছে গেলাম। তো ওটা যতই আমি কাছে যাচ্ছিলাম, ওর যে সাদা কাপড়টা ছিল, কাপড়টা বাতাস নাই, তবুও বাতাসে উঠতেছিল কাপড়টা। দেখি ওটা আর কেউ না, ওটা আমার ওই নানারই বড় ছেলে, আমার মামা। আমাকে দেখে অনেক লম্বা লম্বা হাত, অনেক লম্বা দাঁত, মানে আমার দিকে আগাচ্ছে আর বলতেছে দাঁড়া, বলতেছে দাঁড়া। আমি বলতেছি না, আমি আসবো না। বলতেছে কেন আসবি না, তুই না আমাদের বাড়ির সবসময় যাওয়া আসা করতি, তো আমি এখন এখানে, তোরা ঘরে ঘুমাচ্ছিস, তো তুই আসবি না কেন, আমার সাথে কথা বল, আমি তো তোর মামা। আমি বললাম না, আমি কখনোই আপনার কাছে যাব না, কারণ আপনাকে দেখে আমার খুব ভয় করছে। মামা বলল যে, মামা মানে ওই লাশটি হয়, মানে লাশটি বলল যে চল তোর সাথে আমার কথা আছে, ওই বাঁশঝোপের নিচে যাই। তা আমি যে এত জোরে জোরে তার সাথে কথা বলতেছি, আমি মনে করতেছি সবাই শুনতেছে, আসলে আমার কথাবার্তা বা তার কথাবার্তা আমরা দুজন ছাড়া ওই রাতে আর কেউ শুনছিল না। ওকে। তো এরকম করতেই হঠাৎ আমার বলছে আয় তুই আমার সাথে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, তোমার সাথে আমি যাবো, দেখি তুমি কি দেখাও। বাঁশঝোপের নিচে নিয়ে গেল আমাকে, মানে বাঁশঝোপের ওখানে যাওয়ার পরে বলতেছে যে চল আমার সাথে ভিতরে আয়, মানে বাঁশঝোপের ওই ভিতরে। আমি তো ওখানে যেতে রাজি নাই। আচ্ছা। আর সেই সময় তো ভাই মানে আমার পানে নেশা আগে থেকেই প্রচুর। তা আমি পকেটে হাত দিছি, যে আমার পকেটে সবসময় পান থাকে, পান খাবো, তাহলে আমার হয়তো একটু ভালো লাগবে। তো পকেটে যখন হাত দিই পান নেবার জন্য, দেখি পান নাই। আমি হাতটা যখন বাইরে করলাম, আমার হাত হঠাৎ আমি হাত চোখের সামনে নিলেই দেখি হাতে শুধু রক্ত, তাজা রক্ত। আচ্ছা। আমি তো পুরো অবাক। আমি রাখলাম পান এখানে, কিন্তু এখানে হলো রক্ত। আমাকে বলতেছে কিছু ভাবিস না, ভয়ের কিচ্ছু নাই। মানে ওই কণ্ঠটাই আপনাকে বলছে? ওই কণ্ঠটি মানে ভাই ওই আত্মা আর কি, লাশটা আমাকে বলছে ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ। তা আমি তার সাথে খুব একটা বেশি কথা বলতে পারতেছিলাম না সেই সময়, কারণ আমার তো ভয় করছিল। জি আসলে। তবুও সাহস করে যে এত জিজ্ঞাসাবাদ, এত কথাবার্তা বলছি, অনেক কিছু আমার কাছে। জি। তো বলতেছে যে তোর তুই কি খুঁজছিস আমি জানি না, তবে তুই যে পকেটে হাত দে বা যেখানে হাত দে, তোর শরীরের মধ্যে শুধু রক্তই দেখতে পারবি। আমি বললাম আসলে বুঝলাম না ঘটনাটা আসলে কি, বলেন তো। তখন ঘটনাটি বলল যে আসলে আমি এরকম হতাম না, আজকে আমি লাশ হতাম না, আমার শরীরে এই সাদা কাপড়টি থাকতো না, এই অদ্ভুতভাবে আমি মারা যেতাম না। তা আমি বললাম আচ্ছা মামা বলেন ঘটনাটি কি। আচ্ছা। তখন মামা আমাকে বলে তোমার নানা যেদিন ওই শ্মশান ঘাটেতে যায়, জানি না কেন গিয়েছিল, তো সেদিন আমরা সবাই একসাথে বাজারে ছিলাম, একসাথে আসতেছিলাম, চলার পথে তার ফ্রেন্ডের সাথে, এক কথায় ওই ভাই তার ফকিরের সাথে তার দেখা হয়ে যায়। তো সে সময় আমিও ছিলাম, আমি তোমার নানাকে বারণ করেছি যে জায়গাটি ভালো না, ওখানে যাওয়া যাবে না। সে আমার কথা শুনে নাই, সে তারপরে ওই জায়গাতে গিয়েছিল এবং আমার কথাও শুনে নাই,
ওখানে মাটি নিয়েছিল। তারপরও এক কথায় তার কারণে আমার আজকে এই অবস্থাটি। আমি অনেক কষ্টে মারা গিয়েছি। আমার নাকে মুখে এক কথা শরীরের সর্বাঙ্গ দিয়েই রক্ত পড়তে পড়তে আমি মারা গিয়েছি। তো তোমার নানাকে বলিও যাতে আমার জন্য একটু দোয়া খাইর করে নেয়, এবং দ্বিতীয়তে যেন আর কোনো দিন এই ধরনের কাজ না করে, কারণ আমার আর 2টি ভাই আছে। আর তোমরা আসছো, তোমাদের কোনো ভয় নাই। তোমাদের মানে তোমাকে আমি এই ঘটনাটি বলার জন্যই তোমাকে আমি কালকে থেকে এত ঘুরাচ্ছি, কিন্তু তুমি তো আমাকে মানে অ্যালাউ করো নাই। আমি বললাম যে এই কথাটি আমাকে কালকে বলতেও হতো। বললো না, তোমাকে আমি ভয় দেখাবো এমন কিছু করে তোমাকে বলা যাবে না, তোমাকে আমি নেব আমার আয়ত্তে, যাতে তুমি ভয় না পাও, কারণ আমি তো মানে তোমার মামাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি চাও, এখন তুমি কি চাও? তখন সে বলল, আমি এখন কিছুই চাই না, তুমি আমাকে ওই শ্মশান ঘাটে রেখে দিয়ে আসো। আমি বললাম কেন, তুমি তো মুসলমান বা মুসলিম, তুমি কেন শ্মশান ঘাটে যাবা? বললো শ্মশান ঘাটে এই জন্য যাবো কারণ আমার আব্বা মানে তোমার নানা এই শ্মশান ঘাটের কারণে আমার মৃত্যু। যে শ্মশান ঘাটে মানুষ দিনে যাইতে ভয় করে, সেই শ্মশান ঘাটে তোমার নানা রাত্রিবেলা গিয়েছিল, যার ফলাফল আমি নিজেই। তখন আমি বললাম না মামা, আমি এটা পারবো না, আপনার যদি শর্টকাট আর কোনো উপায় থাকে আপনি আমাকে বলবেন। তখন বললো না, আর কোনো উপায় নাই, যদি তুই আমাকে ওখানে না রাখিস তাহলে তোর আমি একটা ক্ষতি করব। তা আমি বললাম যে না দেখেন, কখনোই সম্ভব না এটা, কারণ আমি নিজেই তো ভয় করি, আমি কেমনে আপনাকে ওখানে রাখবো? তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে মানুষজন ডাকে আমাকে তুই সুন্দরভাবে মানুষ যেমন করে দাফন হয় তুই আমাকে সেমন করে রাখার ব্যবস্থা কর। আমি বললাম দেখেন মানুষ, আমরা যে দুজন কথা বলতেছি, আমি এত চিল্লাইলাম, আমাকে তো কেউ তো মানে আপনার হাত থেকে বাঁচাইতে আসলো না, আমরা দুজন যে কথা বলতেছি এখানে যে অন্য মানুষ শুনবে আমার মনে হয় না। তখন মামা বলল আচ্ছা তাহলে আমার ব্যবস্থা কি হবে না? হ্যাঁ হবে, হবে না কেন? কয় তাহলে কি করতে চাস? আমি বললাম যে আপনি বলেন, আর একটা অপশন বলেন কিভাবে কি করা যায়। তখন মামা বলল যে তাহলে আমি আমার এই যে এই কাফনটা, এই সাদা কাপড়টা আমি এখানে বাড়ির বড় আম গাছটার ডালে ঝুলাই রাখবো, সকালবেলা তুমি সবাইকে ডাকবা, ওটি দেখাবা, আর আমার এই যে কথাগুলো যে আমি তোমার সাথে বললাম এই কথাগুলো তাদেরকে জানাবা, যাতে পরবর্তীতে এ ধরনের কোনো ভুল আর না হয়। তো ভাইয়া তারপর এরকম তারপর কথা বলতে বলতে তার যে কথাগুলো শুনলাম আমি সবকিছুতে হ্যাঁ বলে গেলাম, কারণ আমি তো ভয়ের মধ্যে। হ্যাঁ আসলেই সবকিছুতে হ্যাঁ করে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা ওটা করবো। বললো আচ্ছা ঠিক আছে তুই তাহলে যা। ওই বাসযোগ থেকে মানে আমি যে রুমে ছিলাম ওই রুমে আসতে প্রায় 5 থেকে 7 মিনিট লেগে যেত। তা আমাকে বললো যে তুই তাহলে যা, আর হ্যাঁ ভালো কথা পিছনে তাকাবি না। আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, তবে এরকম আমি তারপর যখন বললো আচ্ছা ঠিক আছে তুই এখন যা, আর আমার এই কথাগুলো কিন্তু মাথায় রাখিস। আমি হ্যাঁ বললে মাথায় ইশারা দিলাম যে হ্যাঁ ঠিক আছে। ইশারা দিয়ে আমি আমার মতো সামনের দিকে এগোচ্ছি। তো এগোনোর পথে কোনো ঝামেলা ছিল না। সোজাসুজি আমি আমার রুম পর্যন্ত আসি গেলাম এবং ঘুমাই পড়ছি। কখন আমি নিজেই বলতে পারি না। সকালবেলা সকালবেলা প্রায় 11টা থেকে 10:30 11টার মধ্যে হবে, এরকম বেলা হয়ে গেছে আর কি। যেই মানুষ আমি সকাল 7টা 8টার মধ্যে ঘুম থেকে জাগি, সেই মানুষ আমি 10:30 11টা বাজে গেছে আমার, তা অন্য কেউ আমাকে এসে ডাকছে। আচ্ছা, তো ডাকানোর পর যখন আমি উঠলাম, ওঠার পর আমার মানে নিজেকে কেমন কেমন লাগে, মানে অবশ লাগে, মানে শরীরে আমার বল শক্তি নাই বা এরকম লাগে। তারপর যখন আস্তে আস্তে ক্লিয়ার হলাম, গোসল করলাম, গোসল করে নানাকে বললাম সব ঘটনা। আচ্ছা, নানা এরকম সব কিছু হয়ে গেছে। তারপর ওই কাপড়টার কাছে সবাইকে নিয়ে গেলাম।
মুরব্বী বা যারা ওখানে উপস্থিত ছিল সেই সময়। আচ্ছা, যাওয়ানোর পরে কাপড়টা তারা নিজেরাই ওখান থেকে নামানোর পরে ওটাকে মানে দাফন করে দিল আর কি। ওকে। তো ভাইয়া এই ছিল আমার মানে গল্পের শেষ মানে কাহিনী আর কি। আচ্ছা আচ্ছা। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা শুনেলাম শাকিল ভাইয়ের কাছ থেকে বেশ চমৎকার একটা ঘটনা। আসলে আজকের অনুষ্ঠানের প্রথম ঘটনা হিসেবে উনি আজকে এই ঘটনাটি আসলেই মানানসই ছিল। তো কে কোথা থেকে শুনছিলেন আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টে, কারণ এই মুহূর্তে আমরা রেডিও সারাবেলার একমাত্র যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে লাইভে আছি। সো লাইভের কমেন্ট বক্সে আপনাদের মতামত অনেকেই জানিয়েছেন। তো আপনারা জানাতে থাকুন যে এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এই ধরনের ঘটনা যদি আপনি সরাসরি স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করতে চান অথবা মানুষকে জানাতে চান, সেক্ষেত্রে আসতে পারেন। এবং আসার জন্য একটি নিয়ম ফলো করতে হবে। আমাদের একটি ফোন নম্বর রয়েছে, সেটি মনে রাখুন 01713484465। এই নম্বরে ফোন করতে পারেন যারা ঘটনা শেয়ার করতে আগ্রহী। আর এছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, আপনারা চাইলে আপনার ঘটনাটি আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের এই ইমেইলে ভূত.সারাবেলা@gmail.com। তো এই মুহূর্তে আমি চলে যাব আমার হাতে থাকা আরেকটি মেইলে, যে মেইলটি পাঠিয়েছেন আপনাদের মতোই কেউ একজন। সো আমি উনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়বো, বাট তার আগে আমি দেখতে চাই কে কে আমাদের সাথে যুক্ত আছেন। দেখতে পাচ্ছি এসকে সাগর ছিলেন আমাদের সাথে আরও আছেন নাহিদ রয়েছেন আমাদের সাথে, লিখেছেন খুব ভালো লাগছে, অনেকদিন পর চলে এলাম। এরপর দেখতে পাচ্ছি মনোর হোসেন লিখেছেন ঘটনাটা সত্যি ভয়ঙ্কর, লিখেছিলেন আমাদেরকে সিফাত আল সাদি আশিক ভাইয়া, শুনছি সিরাজগঞ্জ থেকে। এরপর দেখতে পাচ্ছি আসিফ রহমান লিখেছেন ভাইয়া, আচ্ছা আমাদের ভিডিও রেগুলার শোনেন উনি। আসিফ রহমান লিখেছিলেন আমাদেরকে, শাকিল ভাইকে লিখেছেন যে চালিয়ে যাও, দীপু মিয়া লিখেছিলেন। আশরাফুল আলম লিখেছেন ভাই আমি লোকমান, যুক্ত হলাম পলাশপাড়া থেকে। এরপর দেখতে পাচ্ছি আলম খান আলম ছিলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, কেমন আছেন? আমিও শুনছি অনলাইনে চট্টগ্রাম থেকে, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, সাথেই আছি, অনেক অনেক ধন্যবাদ। মাহবুর রহমান ছিলেন আমাদের সাথে, রফিক ছিলেন আমাদের সাথে, বৃষ্টি খানকা শরীফ থেকে। পাপ্পু শেখ ভাইয়া লিখেছেন ওনার বলার ধরনটা ভালো লেগেছে, ঘটনার সময় যেভাবে ঘটেছে ঠিক সেভাবে উপস্থাপনা করেছেন। জি পাপ্পু ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার মন্তব্যের জন্য। সাদেক হাসান ছিলেন আমাদের সাথে, মিয়ার বাজারে বসে আমি, মারুফ, মিজানুর, শুভ, নূর আলম, ফিরোজ, আসাদুল ভাই আরও অনেকজন মিলে শুনছি। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এবং আমি একদিন আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই, সাদেক সহ তার বন্ধুদেরকে। লিখেছেন আমাদেরকে মিরাজ হোসেন, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হলাম রামচন্দ্রপুর পাকার মাথা থেকে। হৃদয় চন্দ্র বর্মন ছিলেন আমাদের সাথে, শিহাব হাসান সাগর ছিলেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আসাদুর ছিলেন আমাদের সাথে। শাকিল ভাইয়ের ঘটনাটা অনেক ভয়ঙ্কর ছিল লিখেছে সাদেক। মারুফ রহমান রেহান লিখেছেন হরিপুরের ফাঁকা নিরিবিলি একটা টঙে বসে শুনছি। মোস্তাফিজুর রহমান মোস্তা লিখেছেন আমাদেরকে মনোহরপুর পশ্চিমপাড়া থেকে, সেই সাথে ছিলেন হাসানুর আহমেদ রিফাত, অনুষ্ঠান ভালো হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন মারুফ হাসান রেহান, আবারও উনি ওনার মামা আকাশ সহ একসঙ্গে বসে শুনছেন, এমনটি জানিয়েছেন। রাফিয়া তাসিম লিখেছেন আমাদেরকে রাতুল ভাইয়ের সাথে আছে শেষ পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে তাহসিন কবির ছিলেন, আমাদের সাথে আরও ছিলেন নয়ন সরকার ভাই লিখেছেন কালো জাদুর ভৌতিক কথাটায় ভয় লাগলো, অনেক অনেক ধন্যবাদ। সুরাইয়া জান্নাত ছিলেন আমাদের সাথে, আজকে সাজ্জাদ ছিলেন আমাদের সাথে। আরিফুল ভাইয়ের ঘটনার জিনের দেশে একদিন ঘটনাটা শোনার পর কার সাথে কি কি সমস্যা হয়েছে জানাতে পারেন। রবিউল হাসান লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন মারুফ, আমাদের সাথে আরও ছিলেন মাসুদ, আরও ছিলেন আরিফ নাহিদ। রাতুল ভাই রেডিও সারাবেলা কি আচ্ছা ভয়েস পাঠানোর কোনো উপায় আছে কিনা? এই মুহূর্তে এখন নেই, তবে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। তাহসিন কবির লিখেছিলেন আমাদেরকে আরও লিখেছিলেন এমডি সোহাগ মিয়া ভাই কেমন আছেন, যুক্ত হয়ে গেলাম রামচন্দ্রপুর থেকে। মাসুদ লিখেছেন আচ্ছা ইমেল পাঠিয়ে দিয়েছি, আচ্ছা ভাই আপনি
ইংলিশে না লিখে একটু বাংলায় লিখতে পারেন, কারণ আপনার বুঝতে সমস্যা হয়ে যায়। লিখেছেন সুজন রহমান ভাই, অনেক সুন্দর লাগছে রাতুল ভাই, রাঙ্গামাটি থেকে শুনছি। সুজন ভাই অনেক অনেক ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে হৃদয়, যুক্ত হলাম রানীগঞ্জ চিলমারি কুড়িগ্রাম থেকে। আর যে হৃদয় ছিলেন আমাদের সাথে, হৃদয় ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং চিলমারির যদি ভৌতিক কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আরো অনেকেই ছিলেন আমাদের সাথে। আসলে গড়দিঘি থেকে একজন যুক্ত হয়েছেন, মাসুদ ছিলেন আমাদের সাথে, আরো অনেকেই ছিলেন। আমি আসলে আপনাদের বাকি কথাগুলো যেতে চাচ্ছি না, দেখতে শুধুমাত্র নামগুলো বলে ফেলতে চাই কে কে আছেন আমাদের সাথে। জিহাদ ছিলেন আমাদের সাথে, সাজ্জাদ ছিলেন আমাদের সাথে, ছিলেন মাকতুবা মাফি, লিখেছিলেন যে সবসময় অফলাইনে শুনেন নেই। শিশির ছিলেন আমাদের সাথে, প্রোগ্রাম ভালো হচ্ছে। সাদিয়া সরকার লিখেছেন কেমন আছেন ভাইয়া। ইস্টার জাহান লিখেছেন বুলবান্দি থেকে যুক্ত আছি। জসিম ভাই ছিলেন আমাদের সাথে আরো ছিলেন এমডি রাফি। সেতু ইসলাম ছিলেন, হাই ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। মারুফ মিয়া লিখেছিলেন আমাদেরকে। শিশির আবারও ছিলেন, অন্ধকার জীবন ছিলেন আমাদের সাথে। মাহিন ছিলেন আমাদের সাথে, মুন্না শেখ নাবিল ছিলেন। এরপর ইস্টার জাহান লিখেছেন চলে এলাম প্রতিবারের মতো। অনেক অনেক ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আছেন। রাতুল ভাই, আমার জানা অনেক ঘটনা আছে যা আমি কালেক্ট করছি বিভিন্ন মানুষের থেকে, খুব তাড়াতাড়ি ঘটনাগুলো পাঠাবো আপনাকে। সাদেক হাসান লিখেছিলেন, অবশ্যই সাদেক আমি অপেক্ষায় আছি। হাসিবুর রহমান হাসিব লিখেছেন বরিশাল থেকে। চন্দিয়া থেকে আমাদের সাথে নয়ন সরকার ভাই ছিলেন। মাসুদা ছিলেন আমাদের সাথে সুন্দরজাহান মোড় থেকে, গল্পটা অনেক ভালো লেগেছে জানিয়েছেন। মোহাম্মদ সাকিব সিদ্দিক ছিলেন শুনছি। জিন্নাত ছিলেন আমাদের সাথে নরসিংদী থেকে, অনেক অনেক স্বাগত আমাদের প্রোগ্রামে। ফরিদ ছিলেন আমাদের সাথে মিয়ারবাজার থেকে। এনারুল ছিলেন আমাদের সাথে, আরো অনেকেই ছিলেন, আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন শাকিল ভাইয়া ভৌতিক ঘটনাটা ভালো লেগেছে। সো এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না, আমি ভূতবেলার আইডির পর সরাসরি চলে যাব আমার হাতে থাকা সেই ভয়ঙ্কর মেলটিতে। ভালো ছিল with রাতুল। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম। ভূতবেলার সকল শ্রোতা এবং উপস্থাপনার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ হাসান ওসমান, বিবিএ অনার্স ব্যবস্থাপনা, গাইবান্ধা, ফুলছড়ি কালীবাজার রোড, বোচার বাজার থেকে লিখছি। দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আমার বাবার কাছে শুনেছি। সময়টা ছিল তখন বর্ষাকালের শুরুতে, 2006 সাল। আমার মামা শ্বশুরের ছোট মেয়ের বিয়ের দিনের যাবতীয় সকল কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। তখন সময় হবে আনুমানিক রাত 11টা। আমার ছেলের বয়স তখন 6 বছর, তাই তার জন্য দোকান থেকে একটা কসমস বিস্কিট নিয়ে ছাতার মধ্যে রাখলাম ও বাড়ির দিকে হাঁটা দিলাম। তখন রাস্তাঘাট এতটা উন্নত ছিল না, রাস্তাঘাটগুলো ছিল কাঁচা। আমার শ্বশুরবাড়ি বোয়ালির একটি জায়গায়। ঘটনাটা যেহেতু দুটি রোমাঞ্চকর জায়গায়, তাই নামগুলো বলছি না। শ্বশুরবাড়ি থেকে তাড়াতাড়ি আসতে গেলে সে সময় নৌকা দিয়ে বোয়ালির নদীটা পার হতে হতো। বলা বাহুল্য যে সেই নদীটি এখনো সেই জায়গাতে আছে, এবং উনি বলেছেন যে সেই নদী পার হয়ে আসতে তাড়াতাড়ি বাড়ি আসা যায়। তাই আমি অনেক ডাকাডাকি করে নৌকার মাঝিকে নদীর পাড়ে ডেকে আনলাম এবং নদী পার হলাম। তখন সময় রাত 11:30 মতো। নদী পার হয়েই বিশাল এক বাঁশঝাড়, শুমশাম জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। বর্তমানে বাঁশঝাড় কেটে অনেক বাড়িঘর হয়েছে সেখানে। সে সময়ে দিনের বেলাতেও ওই বাঁশঝাড় পার হতে গা শিউরে উঠত। আমি এমনিতেই ভয়ে তেমনটা পেতাম না, তাই আমি আমার মতো বাঁশঝাড়টা পার হচ্ছিলাম। হঠাৎ করেই রাস্তার মাঝে একটা বাঁশ রাস্তার সাথে হেলে গেল, একদম আমার চোখের সামনেই।
এই দৃশ্য দেখে কিছুটা ভয় পেলাম। কোনো বাতাস নেই, কিছু নেই। হঠাৎ এভাবে তো বাস হেরে যাওয়ার কথা না। এই কথা ভাবতে ভাবতে পেছন দিকে অনুভব করছি কিসের যেন একটা খসখসে আওয়াজ। বুঝতে আর বাকি রইল না যে কিছু একটা আমার পিছু নিয়েছে। তাই সাহস সঞ্চয় করে রাস্তা থেকে নেমে ভিনের আইল দিয়ে হাঁটা শুরু করলাম। কেননা আমার আব্বা আমাকে বলেছিলেন এরকম বাঁশ রাস্তায় হেলে গেলে তার ওপর দিয়ে যাওয়া যাবে না, এগুলো কোনো ভূত প্রেতের কাজ। সেই কথা মনে করে আমি রাস্তা থেকে নেমে ভিনের আইল দিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। আর কোনো সমস্যাই ছিল না। প্রায় 60% রাস্তা ভালোই এলাম। কে জানে আবার কি হবে আমার সাথে। রাস্তার মাঝে একটা ব্রিজ পড়তো এবং ওই ব্রিজটি পার হয়ে আমাদের বাড়িতে আসতে হতো। রাত তখন আনুমানিক 12টা 10 হবে। ওই ব্রিজে যেই না পা দেব অমনি একটা আওয়াজ এলো, ব্রিজে উঠিস না। আমি তো থমকে গেলাম। একটু আগে একটা ঘটনা ঘটে গেছে, তাই এদিক ওদিক ভালো করে দেখে নিলাম। আমি ভাবলাম এলাকার কোনো শালা বা বন্ধুরা হয়তো আমার আশেপাশে আছে, তারা হয়তো ফাজলামো করছে। তাই আমি জোরে জোরে করে বললাম, কে রে, সামনে আয়, আমি বাড়িতে যাব, এসবের সময় নাই। এই কথা বলে আমি যেই না পা দিয়েছি, বিশ্বাস করেন রাতুল ভাই, হুট করে দেখি আমার সামনে জুব্বা পরা একটা হুজুর মতো কেউ একজন হাজির হয়ে গেলেন। আমি অপ্রস্তুত হয়ে তাকে সালাম দিলাম, কিন্তু কোনো উত্তর না দিয়েই আমাকে বলছে, বেটা, তোরা না বললাম ব্রিজে উঠিস না, তাহলে কেন উঠলি? আমি বললাম আমার বাড়িতে যেতে হবে, অনেক রাত হয়েছে। কিন্তু হুজুর আমাকে বলছে, তোরে তো আজ আমি বাড়িতে যেতে দেব না। তুই কেন আমার কথা অমান্য করে ব্রিজে উঠলি? তুই আমার সমস্যা করেছিস। আমি বললাম, আমি কি আপনার সমস্যা করলাম? বাড়ি যেতে হলে তো ব্রিজ পার হতেই হবে। আমি তখনও তার মুখের দিকে দেখেই কথা বলছি। আমি ভাবছি এটা তো মানুষ, তাই স্বাভাবিকভাবেই কথা বলছে। কিন্তু হুজুর আবারও রাগান্বিত গলায় বলছে, বেটা, তুই আমার কথা অমান্য করেছিস, তোকে আর যেতে দেব না। এই কথা বলেই আমার গালে কষে একটা থাপ্পড় মারল। আমার তো রাগ উঠে গেল। হঠাৎ চোখ পড়ল তার পায়ের দিকে। এতক্ষণ যার সাথে কথা বললাম সে শূন্যে ভেসে আছে, পা নেই। এটা দেখে আমি কি করবো আমার মাথা কাজ করছে না। কাঁধের নিচে থাকা আমার ছাতাটা বের করে দিলাম একটা ডান। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। আমার আর কিচ্ছু মনে নেই। এবার আমার এক জ্যাঠার ভাষ্য মতে তারপর কি হয়েছিল আমি সেটা বলছেন আমার জ্যাঠা। আমি সে সময় রিক্সা চালাতাম, দূরের একটা ভাড়া পেয়েছিলাম, তাই বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম, ব্রিজে ওঠার পর শুনতে পেলাম ব্রিজের নিচে পানির মধ্যে হুলস্থুল একটা শব্দ হচ্ছে। গাড়িটি ওখানে রেখে ব্রিজের নিচে টর্চ মারতেই দেখি উনি কার সাথে যেন ছাতা দিয়ে মারামারি করছেন। পানিতে এক কোমর পর্যন্ত থাকা অবস্থায় তাকে ডোবাতে পারছে না। বুঝতে আর বাকি রইল না এটা জিনের কাজ। কেননা আমি একজন কবিরাজ ছিলাম, তাই দেরি না করে রীতিনীতি মেনে সব দোয়া দৌড় পাঠ করে তাকে ফু দিলাম। সঙ্গে সঙ্গে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কোনো মতে তাকে কাঁধে তুলে নিয়ে রিকশায় উঠিয়ে বাড়িতে নিয়ে এলাম এবং তারপর তার শ্বশুর বাড়িতে খবর দিলাম। খবর শুনে সে রাতে সবাই ছুটে আসলো সেখানে। তারপর বাকি ঘটনা আমার মার মুখ থেকে শুনেছি। এই ঘটনার শোনার পর তাড়াতাড়ি করে তারা জ্যাঠার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে আমার বাবাকে দুজন ধরে আছে, শুধু বাইরে যেতে যাচ্ছে। তারপর ওই জেঠু আমার বাবাকে ভরণ দিলে উক্ত জিনের সাথে কথা বললেন। তিনি বললেন, আচ্ছা জিনের ভাষায় বলছেন। সে বলল, তাকে মানা করা সত্ত্বেও সে ব্রিজে উঠেছে, ও আমার সাধনা নষ্ট করেছে। যারা তখন বলল সে যদি তোমাকে দেখতে পেত তাহলে কি আর তোমার সামনে যেত। এভাবে কিছুক্ষণ কথা বলার পর রিচুয়াল মতো তাকে ছাড়তে বাধ্য করলো। তাকে ছাড়িয়ে নিল। আমার বাবা আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর বাবার জ্ঞান ফিরল। জ্যাঠা তাকে একটা তাবিজ, কিছু পানি পড়া দিয়ে গেলেন। তারপর আমার বাবা কিছুদিন অসুস্থতার মধ্যে ছিলেন। আল্লাহর রহমতে কয়েকদিন পর তিনি
সুস্থ হয়ে উঠেছেন। সে ব্রিজটা এখনও আছে। বোয়ালি হতে কালীবাজার রোডে একটি ব্রিজ, কিন্তু নির্দিষ্ট করে বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও লিখতে পারিনি, এটা আমার প্রথম ঘটনা, শেয়ার করলে অনেক খুশি হব। এটা একটি সত্যি ঘটনা। এরকম আরও কিছু ঘটনা আছে, ইনশাল্লাহ সময় করে পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। শুনেলাম চমৎকার একটি ইমেল, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আপনাদের মধ্যে থেকেই একজন ভূতবেলার নিয়মিত লিসেনার। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না, সরাসরি চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলোতে। দেখতে চাই কে কে ছিলেন আমাদের সাথে এবং কার কাছে এই ঘটনাটি কেমন লেগেছে সেই সম্পর্কে জানবো। লিখেছিলেন আমাদেরকে জাকির হোসেন, লিখেছেন গড়দিঘি থেকে, অনেক ভয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন, দেখতে পাচ্ছি জুয়েল মিয়া ছিলেন, লিখেছেন আমাদেরকে আমি জুয়েল পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে যুক্ত আছি। অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইমেলটা অনেক সুন্দর। আমাদেরকে লিখেছিলেন শিশির। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জান্নাতুল মাওয়া। আপনার গল্প শোনার জন্য যুক্ত হয়ে গেলাম ভাইয়া, গাইবান্ধা থেকে। অনেক অনেক ধন্যবাদ জান্নাতুল মাওয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে গল্পটি। ইমেলের কথাটা শুনে বেশ ভয় লাগলো, নয়ন সরকার ভাই লিখেছেন। জাকির আহমেদ জানিয়েছিলেন ভালো লেগেছে। ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল ভাই। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন। তসিবা সর্দার উর্মি ছিলেন আমাদের সাথে গাইবান্ধা থেকে। সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আব্দুল কালাম। বরাবরের মতো আজকে যুক্ত হয়ে গেছি শ্রীপুর শখের বাজার থেকে। অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আব্দুল কালাম ভাই। আপনার শ্রীপুরের যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.সারাবেলা@gmail.com। এরপর দেখতে পাচ্ছি সেতু লিখেছেন আমাদেরকে, আপনার গল্প শোনার জন্য যুক্ত হয়ে গেলাম ভাইয়া ঠাকুরের দিঘি থেকে। অনেক অনেক ধন্যবাদ। এরকম ঘটনা যদি আপনারা নিয়মিত শুনতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে আরজে রাতুল ভূতবেলা। এটি লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। লিখেছেন আমাদেরকে লুৎফুল আনোয়ার, প্রিয় রাতুল ভাই, ব্যস্ততার কারণে 2 সপ্তাহ শুনতে পারিনি। আচ্ছা, গত সপ্তাহে ডাউনলোড করে শুনেছিলাম, খুব মিস করি ভূতবেলা, সবসময় চট্টগ্রাম থেকে যুক্ত হই। আচ্ছা, আজকে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন লুৎফুল আনোয়ার ভাই। জি ভাই, আমি মনে রেখেছি আপনাকে। আদ্রিয়ান সাকিব ছিলেন আমাদের সাথে। রাতুল ভাই শুনছি কালীর বাজার পশ্চিম ছালুয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে। দেখতে পাচ্ছি আরও লিখেছেন ইসরাত জাহান, কাউসার আহমেদ ছিলেন আমাদের সাথে মনোহরপুর ছাতিয়ানতলা থেকে। হাসিবুর রহমান হাসিব ছিলেন আমাদের সাথে বরিশাল থেকে। অনেক সুন্দর লিখেছেন সুজন রহমান ভাই রাঙামাটি থেকে। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন শাকিল ভাইয়ার সাথে শামীম ভাই গেছে, ওই ভাই কি ভৌতিক ঘটনা বলবে কিনা। জি, হয়তোবা কোনো একটা ঘটনা শেয়ার করতে পারেন আমাদেরকে। মোহাম্মদ সাকিব সিদ্দিক লিওন ছিলেন তালুক জামিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছি মাহদিন ইয়াসা ছিলেন আমাদের সাথে। হাই ভাই, কেমন আছেন? হরিনাথপুর তালুক জামিয়া থেকে যুক্ত আছেন সিদ্দিক। লিখেছেন আমাদেরকে মনির হোসেন, জিনের সাথে মারামারি ভয়ঙ্কর। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভূতের গল্প বলতে চাই, ডিটেলস বলবেন। আদ্রিয়ান সাকিব, যারা ভৌতিক ঘটনা শেয়ার করতে চান অথবা আমাদের স্টুডিওতে আসতে চান, আপনারা চাইলে রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি যেখান থেকে আমরা লাইভ করছি সেখানে আমাদেরকে ইনবক্সে আপনার ফোন নম্বরটি পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে মিসড কল দিতে পারেন, অথবা সরাসরি কল দিতে পারেন এই নাম্বারে 01713484465 এই নাম্বারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি দেখতে পাচ্ছি উর্মি লিখেছেন অনেকদিন পর শুনছি। শহীদ মিয়া লিখেছেন ভাই আমি বাদিয়াখালী থেকে। আদ্রিয়ান সাকিব আবারও জানিয়েছেন যে উনি ঘটনা শেয়ার করতে চান। ফারুক হোসেন দুরন্ত ছিলেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন বলে জানিয়েছেন ভাইয়া। আচ্ছা, ওকে, ইউটিউব চ্যানেলের সম্পর্কে জানতে চেয়েছেন। যদিও খুব বেশি ভিডিও আপলোড করা হয় না আমাদের চ্যানেলটিতে, তারপর আমি বলছি যদি সাবস্ক্রাইব করতে চান বা ভূতবেলার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন আরজে রাতুল ভূতবেলা। দেখতে পাচ্ছি আরও অনেকেই ছিলেন আমাদের সাথে।
আপনারা যুক্ত হতে থাকুন, এবং আপনাদের কাছে যদি থেকে থাকে এমন কোনো ভৌতিক ঘটনা, আপনারা চাইলে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বলতে চাই না, চলে যেতে চাই আজকের অনুষ্ঠানের প্রথম যে অতিথি ছিলেন শাকিল ভাই, তার কাছে আবারও, এবং তার কাছে শুনবো ভৌতিক অভিজ্ঞতার কথা। জি ভাইয়া। ভাই, এই ঘটনাটি ছিল আজকে থেকে প্রায় 8-10 বছর আগের ঘটনা। তখন আমি অনেক ছোট, তো আমি জানি না আমার কণ্ঠ কিরকম, তারপরও সত্যি কথা বলতে আপনার ঘটনাগুলো শ্রোতারা অনেক পছন্দ করেছেন। তো তখন আমি আরো অনেক ছোট, 5-7 বছর, মানে 10 বছরের বেশি হবে আর কি। তো আমাদের ওখানে একটা ভিটা আছে। ওকে। ভিটাটার নাম হচ্ছে, মানে আমরা জানি যে মন্টু ভিটা করে বলে। আচ্ছা আচ্ছা। তো ওখানে অনেক গাছগাছালি, এবং এখনো আছে 2-4টা এখনো বিশাল বিশাল আম গাছ, জি, বা বারজোপ তো আছেই। তো ওই ভিটাটাতে মানে সাধারণত মানুষ দিনের বেলা একা যেতে ভয় করে। তো আমাদের ওখানে একজন ফুফা ছিল, নাম মনসুর ফকির। এলাকাবাসী সবাই তাকে খুব ভালো করে চেনেন, অনেক শক্তিশালী বা পাওয়ারফুল একজন ফকির ছিলেন। জি। আমরা সবাই এরকম খেলাধুলা করি সবাই। তো সেই সময় প্রতিদিনই আমার ওই ফুবা মানে ফকির প্রতিদিনই ওই পাশে কোলে করে সাদা কাপড়ে মোড়ানো একটা ছোট্ট মানে বাচ্চার মতো কোলে করে নিয়ে মানে আমাদের বাড়ির উঠান দিয়ে মানে যাইতো আর কি। আমরা ওখানে তো খেলাধুলো করি, আমরা তখন ছোট ছোট। তো উনি নিজেও মানে মেয়েরা যেমন ঘুমটা দেয় এরকম মনে হয় যে উনি নিজেও সাদা কাফনে ঘুমটা দিয়েছে। তো যায়, তো আমরা খেলাধুলা খেলতে মানে ওখানে যে ওই কোলে করে যে নিয়ে যায়, মানে ওখানে থেকে ওই দৃশ্যটা দেখলে ভাই গা কেন জানি শিউরে ওঠে। মানে আমার এখনো ভয় লাগছে যে আমি এই দৃশ্যটা তার কাছ থেকে দেখেছি। তো ওই পাশ দিয়ে যায় এবং গিয়ে ঠিক ওই ভিটায় এখনো যে আম গাছটি আছে ভাইয়া, ওই আম গাছটির তলায় মানে রাখে একটা চালন সহ ওই এই কোলে করে নিয়ে যায়, বললাম না বাচ্চার মতো। হ্যাঁ। তো ওটিকে মানে নিয়ে যেয়ে ওখানে আম গাছ তলায় রাখে। তো আমি এবং আমার যারা সহপাঠী সেই সময় ছিল, আমরা তো তখন ছোট ছোট, তো তারপরে পরে আমরা যেতাম ওখানে গিয়ে দেখতাম যে ওখানে কলা পড়ে আছে, মানে সাজানো অবস্থায় আছে কলা বা ঘাস, দুধ, না আরও অনেক কিছু আর কি, আমি হয়তো আমার অতটা খেয়াল নাই। তবে আমরা ওই যে উনি যে ওটা রাখতো নবান কাঠি মানে সব কিছু রাখতো। তো উনি রাখিয়া মানে একটা গোল দাগ দিত ওখানে, অনেকটা জায়গায় নিয়ে একটা গোল দাগ দিয়ে উনি নিজে ওখানে মাঝখানে বসতেন। আমরা পাশ থেকে চুরি করে করে দেখতাম, কারণ আমরা তো তার পার্শ্ববর্তী এলাকারই ছেলে বলে, উনিও তো চান না যে আমাদের কোনো মানে অসুবিধা হোক। ভাই আমার গাও সিঁড়ি উঠতেছে, খুব ভয় লাগছে। তো তারপর তো বলতে হবে ঘটনা যেহেতু। তো তারপর উনি যখন ওনার কাজ শেষ হয়ে যায়, কাজ শেষ হতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগতো। উনি চলে যাবার পরেই কোনো দিকে তাকাতো না। আচ্ছা। উনি যেদিকে যাইতো মানে যে পাশে আসছে আর কি, সেই পাশে ওই ঘুমটা পরানো অবস্থায় ওনার ওই যে মাথার উপরে সাদা একটা কাপড় ছিল, ওই কাপড়টা মাথার মধ্যে ফেলাই দেওয়া ছিল, কোনো দিকে তাকাতো না, মাথা উঁচা করতো না। আর বড় যারা ওনাকে চিনতো, মানে আমার সিনিয়র পার্সন বড় ভাই বা আমার বাবা দাদারা যারা ওনাকে চিনতো, তারাও মানে সেই সময় তার সাথে কোনো কথা বলতো না। তো উনি এরকম ওনার মতো উনি যায়। তো আমরা তো তখন বাচ্চা ফোলাপান, আমরা তো দুষ্টুই হবো, তাই না? তো ওনার ওই রেখে যাওয়া কলা, রেখে যাওয়া দুধ, মানে ওইগুলো আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। আমার জীবনের এটি বাস্তব ঘটনা। আচ্ছা আচ্ছা। আমরা সবাই মিলে ওটি ভাগ করে খেতাম। তো এরকম করতে করতে প্রায় 3-4 দিন হয়ে যায়। এরকম আবার উনি ওনার মতো প্রতিদিনের মতো ওই ভাষা আসে এবং ওই কোলে করে নিয়ে যায়। তো হঠাৎ করেই ওনাকে দেখে আমার খুব ভয় লাগে যে এটা আবার কি। মানে আমি আগে যে কলা খেতাম আমি কখনো লক্ষ্য করি নাই যে আসলে ওনার কোলে ওটা কি। দু হাত মানে যেমন বাচ্চা নেয় মায়, ঠিক সেরকম করেই উনি মানে কোলে করে ওই যে কোলে যে মানে ইয়াটা ছিল ওটাও সাদা কাপড়ে মোড়ানো ছিল ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো আমরা
মানে খেলা করতেছি, তো উনি ওনার মতো যাচ্ছে, তো হঠাৎ করে আমি শিউরে উঠলাম আর দেখলাম যে ওটা কি, আমার তো জানতে হবে ওটা কি। আর তাছাড়া আমি ছোটবেলা থেকে একটু দুষ্ট এবং পাকনা ছিলাম এক কথায়, জি জি। মানে আমার জানার উদ্দেশ্য মানে প্রচুর। তা আমি ওনার সাথে কোনো কথা বললাম না। তো যখন উনি বরাবরের মতোই ওনার কাজ সম্পূর্ণ করে উঠে গেল, আমি গিয়ে দেখি যে ওটা আর কিছুই না, আচ্ছা। ওটা একটা কলার গাছের ডুম মাত্র। হ্যাঁ। এটিকে যখন রেখে দেওয়া হয়, তো ওই কলার গাছের উপরেই মানে বিভিন্ন ধরনের নকশা করা ছিল এবং সাদা কাপড়টাও ওখানে থাকতো। মানে এক কথা ওটাকে দেখে আমি ভয়ে কাতর, মানে আমার তো শরীরে আর কিচ্ছু না, আমি ভয়। তারপর এরকম রাত্রিবেলা আসলাম, আমি আমার মতো মানে এক কথা ঝিমনে গেলে থাকার মতো, আমার গায়ে কোনো বল শক্তি নাই কিংবা আমি অবশ। তা আমার মায়ে খাবার দেয়, বাবায় খাবার দেয়, আমি খাই না, মানে কারণ আমার তো মনের মধ্যে আছে ভয়টা, আমি তো কখনো প্রকাশ করি নাই। আমার আব্বাই বলল, আসলে ঘটনাটা কি, তুই এরকম করতেছিস কেন, এরকম করতেছিস কেন? তখন আমি বললাম, ওই যে একটা মানুষ আছে না, তো তখন তো আমি জানি না যে আমার ফুফা হয়। বললো কোন মানুষটা? ওই যে প্রতিদিন যে কোলে করে একটা বাচ্চার মতো নিয়ে যায় আমাদের ওই ভিটায় আম গাছ তলায় রেখে দেয়, কি জানি করে ওখানে, বুঝি না। আচ্ছা। তখন আমার বাবা বলল যে হ্যাঁ, তারপর কি হয়েছে? আমি ওই ওখানে ওনার পাশে মানে পিছন ওখানে যাচ্ছিলাম, গিয়ে ওনার ওখানে রাখা যে খাবারগুলি ছিল, কলা দুধ বা যে যা ছিল, আমরা সবাই খেয়েছি ওখানে। তো বলা আচ্ছা ঠিক আছে, ভালো কথা, খাইছিস ভালো কথা, আর কি সমস্যা? তারপর বললাম যে ওখানে যে ওই কোলে করে কি জানি নিয়ে যায়, আমি ওটা দেখার আমার উদ্দেশ্য ছিল খুব। তো বললো যে কি তুই কি ওটা দেখছিস নাকি? আমি বললাম হ্যাঁ, আমি ওটা দেখেছি। আচ্ছা। কি দেখেছিস? এরকম ওইরকম আমি কলার গাছ দেখেছি। সে রাতের মতো আমি ঘুমাইলাম। ওকে। আমাকে মানে ঘুম ধরে না, বারবার মনে পড়ে আমি এটা কি দেখলাম। আমার পিছনে সবকিছু আমি ভুলতেই পারি না, আমি এটা কি দেখলাম। আমার মনের মধ্যে একটা ভয় যে আসলে এটা কি কোনো বাচ্চা ছিল নাকি কলার গাছের ডুমে ছিল শুধু। আমার গা শিউরে উঠতেছে ভাই, বলতে খুব ভয় করছে। তারপর বলা লাগবে তো। তারপর এরকম আমরা ছোটবেলা থেকে আমরা দুই ভাই, আমার ছোট ভাই আছে আর আমরা ছোটবেলা থেকে দুজন খুব মানে যেমন কাজিয়া করি বা মানে এখন যেমন কাজিয়া করি আবার তেমন আমরা মিশুক। দুজনে আমরা আলাদা এক রুমে থাকতাম, একসাথেই থাকতাম। তো এই যখন আমাকে বললো ভাই, আমি তখন তো আরো ছোট, আচ্ছা ভাই আমি বাইরে যাব, তখন আমি একে নিয়ে বাইরে আসতে আমার একটা ভয় লাগে যে আমি কেমনে যাবো ওখানে, মানে একটা কিরকম লাগে ওখানে গেলে আমাকে ধরবে, ওখানে গেলে আমাকে ধরবে, মানে ভয়ে আমি অবস্থা খারাপ, কিন্তু আমি মানে কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার ভয় লাগতেছে। তো ভাই এরকম আমাদের যে মানে বাথরুমটা ছিল, এই বাথরুমটা ছিল বাঁশঝাড়ের নিচে আর কি। আর আমাদের ওই বাঁশঝাড়টা ছিল কঠিন ভয়ানক। তো ওই বাথরুমের মধ্যে গেছে, আমি দাঁড়িয়ে আছি, আমার ছোট ভাই তো লজ্জা শরমের কিচ্ছু নাই, আমিও ছোট তখন। তো আমাকে আশপাশ, আমার মনে হয় আমার আশপাশে কিছু আছে, আমার আশপাশে কিছু আছেই। আচ্ছা। আবার পিছন যখন তাকাই দেখি না, আসলে তো কিছু নেই, আমি ভয় পেয়েছি, আমি এটা বুঝতে পারতেছি যে আমি ভয় পেয়েছি। কিছু না করে আমি মানে একে তাড়াহুড়া করে মানে বেরিয়ে আসতে বললাম। আসতেই এই মানে দরজার ভেতরে মানে ঘরের ভেতরে ঢুকতেই আমার আবার সমস্যা, আমাকে যেতে হবে মানে ওই অফিসে। তখন আমি একে রেখে দিয়ে কোনো মতো আমি টয়লেটের ভিতরে গেলাম। আচ্ছা। যখন বাইরে হই আমার তো অবস্থা খারাপ। জি। আমার সামনে একটা বাচ্চা, যাকে কখনো দেখি নাই আমি। ওকে। বাচ্চাটাকে দেখে আমি অবাক, ভীষণ ভয়। এত রাতে এই বাচ্চাটি কোথা থেকে আসলো? জি। প্রশ্ন জাগারই কথা ভাই। এত রাতে এই বাচ্চাটি কোথা থেকে আসলো? খুব ফুটফুটে সুন্দর একটি ছেলে বাচ্চা, হ্যাঁ, তার পাঞ্জাবি পরনে, টুপি মাথায়। তো আমাকে কিছু বলছে না,
আমিও ভয়ে তার সাথে কোনো কথা বলতেছি না, আমি বোকার মতো দাঁড়িয়ে আছি ওখানে। আচ্ছা। আর ভাবতেছি কি করি এখন। হঠাৎ তখন মনে পড়ে গেল সেই পূর্বের কথা, যে আমি তো সন্ধ্যার সময় একজন লোককে দেখলাম কোলে করে নিয়ে যেতে। আমার তো অনুভব হয় তখন যে কোনো একটা বাচ্চা হবে, কিন্তু আসলে তো পরে গিয়ে দেখি সেটা বাচ্চা না, কলার গাছের ডুম মাত্র। ওকে। কিন্তু দেখি যে আমার সামনে বাচ্চা, আমি তাকে কিছু বলতেছি না, সেও আমাকে কিছু বলছে না, শুধু আমাকে দেখে হাসছে। আচ্ছা। অদ্ভুত আকারের হাসি, সাধারণ বাচ্চা এভাবে ভাই হাসে না। জি। আরো আমাদের সমাজে অনেক বাচ্চা কাচ্চা আছে, ভাতিজা, ছোট ভাই বোন আছে, তারা যেভাবে হাসা চলা করে এই ধরনটা ছিল আলাদা। এক কথায় বলতে গেলে ভাই আমার চোখ দিয়ে পানি আসে ভাই। তার যে পাঞ্জাবি পরনে ছিল, পাজামা ছিল, আমি তার দিকে লক্ষ্য রাখলাম। আচ্ছা। কিন্তু আমি তার পা দেখতে পেলাম না। এটি আমাকে ভীষণ আকৃষ্ট করেছে ভাই। আচ্ছা। বাচ্চা আছে, মানুষ দাঁড়িয়ে আছে, পা কোথায়? তখন আমি খুব সহজেই বুঝলাম যে এটি আসলে কোনো সাধারণ মানুষ না। জি। এটি মানুষ হতেই পারে না, এটি আত্মা। আমার আর বোঝার বাকি রইল না। জি। তখন সে আমাকে বলছে, এই তুই চল আমার সাথে। আমি বললাম, কই যাব? আচ্ছা। ভয় ভাই, খুবই ভয় মনের মধ্যে। বলছে, তুই আমার সাথে চল, ওই ভিটায় যাব। কলার গাছটা দেখছিস না? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ আমি দেখেছি। আমাকে বললো, চল, ওখানে তোর সাথে আমার কথা আছে। আমি তো ছোট, আমি তো ওখানে যাবো না, ইম্পসিবল। তারপরও আমাকে খুব বলছে, চল, ওখানে তোর সাথে কথা আছে, তোর কিছু বোঝার আছে। আমি ছোট থেকে একটু চালাক চতুর ছিলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। তো সেই আত্মাটা আমার সামন দিয়ে আত্মাটা যাচ্ছে। হ্যাঁ। আমি ওনার পিছন পিছন হাঁটতেছি। সে যে হাঁটছে, তার হাঁটার ধরনটা কোনো মতেই বোঝা যাচ্ছিল না। আমরা হাঁটলে গা ঝোঁকে আমাদের, বা ঝোঁক পরে একটা গায়ে, কিন্তু তার গায়ে কোনো ঝোঁক পড়তেছিল না। আচ্ছা। সে সমান ভাবে চলতেছিল, একদম স্মুথলি, মনে হয় বাতাসে ভেসে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, মনে হয় যে বাতাসে সে ভেসে যাচ্ছে, কারণ তার তো পা আমি দেখি না। মনে হয় যে তার পায়ে নেই, সে প্লেনে বা বাতাসেই ভেসে যাচ্ছে, এমন অবস্থা। তো আমি ওর পিছন পিছন গেলাম। যাওয়ার পর ঠিক আম গাছটার তলায় আমাকে নিল, বললো, তুই দাঁড়া। দাঁড়াইলাম বোকার মতো। তো আমি কিছুক্ষণ আগে, অর্থাৎ সন্ধ্যার আগে আগে, যে ওখানে ওই আম গাছ তলায় যে জিনিসগুলা দেখছিলাম, ওই জিনিসগুলো তখনও সেইভাবেই ছিল। আমরা যে কলা খেয়েছি, কলার খোসা ওখানে আশপাশ পড়েছিল, বা দুধের যে ওনারা দুধ আনতো একটা ইয়েত করে, একটা পুরানা একটা হয়তো বা নারকেলের মালাই। আচ্ছা। নারকেলের মালাই বা এরকম কোনো পাত্রে আনতো, যাতে সেই পাত্রটা তারা না নেয়। তো কিছুটা দুধ ওখানে আছে। তা আমাকে বলতেছে যে এই লোক, যে লোক আসে প্রতিদিন, তুই কি এই লোককে চিনিস? আমি কোনো প্রশ্নের উত্তর দিলাম না, কারণ আমার মনের মধ্যে অনেক ভয়। আমি বললাম যে না, আমি চিনি না। অথচ আমি তাকে চিনি, কিন্তু সেইভাবে চিনি না তখন। ওই বললাম না, আমার ফুফা হয় সম্পর্কে। তখন তো আমি ছোট, জানি না যে আমার ফুফা হয়। তা বলতেছে যে এই লোক আমার অনেক কষ্টে রাখছে আমাকে। তা আমি বললাম যে দেখেন, আমি অনেক ছোট, আপনি অনেক ছোট। তখন সে রাগান্বিত ভাবে বলল, আমাকে ছোট বলছিস? হ্যাঁ। আমি আসলে ছোট না, আমি তোর চেয়ে অনেক বড়।
ওকে। আমি বললাম আসলে আপনার উদ্দেশ্যটা কি, ঘটনাটা কি আমাকে বলতে পারবেন একটু? তখন সে বলল, হ্যাঁ অবশ্যই বলবো, যেহেতু তোকে ডেকে এনেছি এখানে তোকে তো বলতেই হবে। আমাকে বলল, তো যেই হোক উনি তো প্রতিদিন এখানে আসেন, আর তুই ওনার এই সাধনের খাবারগুলো খাইছিস, তোকে তো এর মাসুল দিতেই হবে। এখন তোকে আমি এখানে মানে ঘাটটা মটকাই দিই, আমার আর শরীরে কোনো দম নাই, মানে এক কথা ইয়া নাফসি উঠে গেছে। আচ্ছা। আমি বললাম যে কি করা যাবে এখন, মানে কি আপনি কি চান? বলতে চাই যে বললাম, তাই বললাম এছাড়া আর কোনো কি অপশন নাই? কয় তোকে আর তো কোনো ইয়া দেওয়া যাবে না, যেহেতু তোকে আমি পাইছি, কালকের ঘটনার ভিতরে আমি দেখছি, আজকে আবার কলা খেয়ে গেলি। ওকে। আমি বললাম দেখেন আমি ইচ্ছে করে এটা করি নেই, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না এত কিছু। তো বললো তুই এক কাজ কর। আমি বললাম কি? তুই কালকে সকালবেলা তার বাড়িতে যাবি, তার বাড়ির পিছনে একটা পুকুর আছে, পুকুরটার সাথে একটা বাঁশঝাড় আছে, যে বাঁশঝাড়টাকে আমরা বলি সাধারণত পচার ভিটা বলে। আচ্ছা। এলাকাবাসী সবাই জানে, নাম করা ভিটা। যে ওখানে ওই ভিটাতে দেখবি একটা কল্যাণ আটকানো আছে। বললাম ঠিক আছে আসবো, এখন আমাকে যাইতে দেন, আমার তো ফেরা লাগবে, আমার ছোট ভাই আছে, মা বাবা সবাই টেনশন করবে। বললো হ্যাঁ যাইতে দেবো, তো অবশ্যই যাইতে দেবো, তুই যাবি, কিন্তু আমি যেটা বললাম এটা কিন্তু মাথায় রাখিস। হ্যাঁ। আমি বললাম ঠিক আছে। তখন আমি একটু ভয়, মানে আমার শরীর মানে সেরকম আর ভয় নেই, কারণ তার সাথে তো আমি 5-6 মিনিট কথা বললাম। তো বলেই আমি ওখানে দাঁড়া থাকা অবস্থায় ওই বাচ্চাটা এক কথা আত্মাটা, ওই যে আম গাছটা ছিল ভাইয়া, মোটা আম গাছের কথা বলছিলাম, হ্যাঁ, ওই আম গাছের ডালে মানে খুব সহজেই, মানে এত দ্রুত গাছের উপরে উঠে গেল এই রাতের মধ্যে। মানে মনে হয় যে উনি একটা বস্তা যেমন রাখলে, যেমন দড়ি দিয়ে টান দিলে যেমন খুব তাড়াতাড়ি ওঠানো যায়, এরকম করে উঠলো, উঠে আর ডালে বসে আছে। আর মনে করেন যে মনে হয় গাছের ডাল সব ভেঙে যাচ্ছে, হ্যাঁ, বিকট আওয়াজ। আমার শরীরে লোম দাঁড়িয়ে গেছে তখনও। আমি বললাম দেখেন এত কিছু করার কোনো প্রয়োজন নাই, আমি তো ভয় পাবো না আপনাকে, কারণ আপনার সাথে কথা বললাম, আমি আপনার কথাতে রাজি হলাম। জি। বললো ঠিক আছে তুই আর কোনো কথা বলিস না, মানে আমাকে একটা ধমক দিল, তুই আর কোনো কথা বলিস না, তুই সোজা বাড়িতে চলে যা, আর আমি যে বিষয়টা তো বললাম মাথায় রাখিস। তো আমি ওনার কথা মতো বাড়িতে আসলাম, আসে আমি ঘুমাইলাম, কিন্তু কখন ঘুমাইছি আমি নিজেও কইতে পারি না। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠানোর পরে আমার গায়ে প্রচুর জ্বর, মানে এমন অবস্থা ভাই আমি জ্বরে মানে কাতর, মানে কথা বলতে পারি না, হাসা মুখে তো হাসি নাই। ওই জি। তো ওই বললাম না আমার আব্বাকে সন্ধ্যার পরে পরে যে ঘটনাটি হলো আমি জানাইছি যে আমি তার কলা খাইছি। তা আব্বা বললো যে মানে আব্বা আর আমার মা বলা বলি করতেছে যে হয়তো কালকে কলা খাওয়া বা ওই মনসুর ভাইয়ের এগুলা রাখাতেই ভয় পেয়ে গেছে। জি। তো ভাইয়া আমি কিছু বললাম না আব্বাকে। তো আব্বা বললো যে এক কাজ কর, তুই আমার সাথে আয়। কই? আয় না। তো আব্বার সাথে আমি গেলাম, গিয়ে তার বাড়িতে, আমার বাড়ি থেকে তার বাড়িতে যেতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। জি। আব্বার বনাই হয়, এক কথা আমার ফুফাতো। বললো কি ঘটনা, তুই এইরকম করে গেছিস? আমার ছেলে তো ভয় করছে তোকে দেখে। হ্যাঁ। বুদ্ধি তো উনি ফকির মানুষ, তো ওনার মানে ধারণ শক্তি বা
মানুষের মনের কথা বলতে পারে কিনা জানি না, তবে আমাকে আব্বার সামনে আমাকে বললো যে দেখ তোর ছেলে একটু বেশি চালাক, আচ্ছা আচ্ছা, যার কারণে ও বিপদে পড়ে। হুম হুম হুম, তা আব্বা আমাকে বলল কি হয়েছিল কালকে সত্যি করে বলতো। হুম, আমি বলতে পারতেছিলাম না, আমার মনে আসতেছিল না এমন অবস্থা। আর যখনই একটু মনে পড়ে তখনই আমাকে ভয় লাগে, হুম, কি বলবো। তো তারপর আস্তে 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 আমি সব কিছু বললাম যে এরকম এরকম ঘটনা, কাল রাত 12টা-1টা বাজে আমি ওই বিটাতে আবার গেছিলাম একজনের সাথে এরকম। শোনার পরে আমার ওই ফুফা প্রচুর রাগ আচ্ছা, আমার উপর এবং আমার বাবার উপর। বলছে আর কি বলছে তো। আচ্ছা, আমি বললাম এরকম তোমার বাড়ির পিছনে পুকুরের ওখানে একটা নাকি কল্লা আছে, আমাকে কল্লাটা দেখতে হবে। হুম হুম, বলছে যাই আমার সাথে আয়, একাই যাস না, বিপদে পড়ে যাবি। মানে এখানে বোঝানো গেল যে হুম ওই কল্লাটার কাছে গেলে আমি বিপদে পড়বো অলরেডি। হুম, আমাকে ওই বাচ্চাটা মানে ওই পাঞ্জাবি পরা সেই ছোট্ট ছেলেটা আমাকে বিপদে নিজে ফেলাবে না, হুম হুম, ওখানেই আমাকে মানে পয়েন্টে মার দেবে আর কি। জি, ওখানে একা যাস না তুই, আমার সাথে আয়, ফুফা বললো। হ্যাঁ ঠিক আছে চলেন। ওখানে গিয়ে দেখি হ্যাঁ একটু শুকনা শুকনা টাইপের একটু কল্লা, খুব মানে জি। খুব বেশি দিন হয়তো বা হবে না, এক মাস হবে কিনা জানি না, মানে চামড়া এখনো আছে কল্লার মধ্যে। ওকে, কল্লাটা আমার বাস্তব দেখা ভাই, এটা আমার নিজের চোখে দেখেছিলেন? নিজের চোখে আমি দেখেছি এটা। হুম হুম, তো যে গিয়ে দেখি কল্লাটা একটা রশি দিয়ে বাঁধানো, আচ্ছা, বাঁধানো এবং কল্লাটা ওই শুকনো একটা বাঁশের সাথে ঝোলানো, হুম, হা করে আছে। ওকে, যদিও কোনো কল্লাটা নড়াচড়া করতেছিল না, হুম হুম, তবে কল্লাটা দেখে প্রথমবার তো জীবনের আমার এটা দেখি আমার তো অবস্থা খারাপ, আমি কখন জানি মাথা ঘুরে পড়ে যাই ওখানে। আমার আব্বা তো প্রচুর রাগ, কি তুমি এগুলো কি দেখাচ্ছ ছোট বাচ্চা, কয় আর এটা দেখতে হবে, হুম হুম, আর এটা দেখতেই হবে, তুই কোনো কথা কইস না। আচ্ছা, তো আমাকে দেখালো যে দেখ ভালো করে দেখ। আমি দেখলাম, ওকে, বললে এখন আয়। তার বাড়ির ভেতরে গেলাম হুম হুম, এবং তার বাড়ির ভেতরে তার বসানোর মতোই একটা আলাদা একটা জায়গা ছিল ভাইয়া, হুম হুম, হুম, মানে সেখানে শুধু উনি নিজেই বসবে, আচ্ছা, ও ঘরে আর অন্য কেউ যেত না। হুম, তো আমাকে ওই ঘরের মধ্যে আমাকে এবং আমার আব্বা সহ ওখানে আমরা উপস্থিত। জি, তা আমাকে বলল যে দেখো তুমি নেক্সটে মানে পরবর্তীতে আর কোনো দিন হুম হুম, আমার পিছু নিবা না ওকে, এবং ওই আম গাছ তলায় হুম হুম, একা যাবা না, আচ্ছা, একা যাবা না এবং সন্ধ্যা হলে ওই পাশ দিয়ে হাঁটবা না। আর যদিও আমি এখনো ওই মানে সন্ধ্যা হলে আমি ক্ষেত খামারে বা যেখানে যাই, সন্ধ্যা হলে আমি ওই আম গাছের মনে হয় যে 500 মিটার আশপাশেও আমি থাকি না, হুম হুম, মানে অনেকটা ঘুরে যেতে হলো আমি ঘুরে যাই, জি, মানে সেই কথা আমার মনে আছে এখনো। তারপর বললাম আচ্ছা ঠিক আছে আমি যাব না, একাও যাব না এবং মানে একা যাব না তো যাবোই না, সন্ধ্যা হলে যাব না। বললো আচ্ছা ঠিক আছে। আমাকে গা ঝাড়ি দিল, একটা তাবজা দিল, এই তাবজাটা কখনো যেন হাত থেকে না পড়ে। আমি তাবজাটা জি, আমার মানে হাতে ডান হাতে বাঁধে নিলাম। হ্যাঁ, তো ডান হাতে বাঁধানোর পরে বাড়িতে আসলাম, আল্লাহর রহমতে 2 দিনের মধ্যে আমার জ্বর সেরে যায় হুম, এবং আমি ভয়ানক যে স্বপ্নগুলো দেখছিলাম মোটামুটি ভালোই দেখছিলাম, সেগুলো আর দেখি না, মানে ভালো লাগে, এক কথা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। হুম হুম, তো এই ছিল ভাইয়া আমার আচ্ছা, গল্পের কাহিনী। সো অনেক চমৎকার ছিল আপনার এই দ্বিতীয় ঘটনাটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথির মধ্যে থেকে প্রথম যে অতিথি ছিলেন শাকিল ভাই, তার কাছে শুনছিলাম একটি ঘটনা। এবং এ পর্যায়ে আমরা আমাদের স্টুডিওতে থাকা আরেকজন রেডিও সারাবেলার নিয়মিত লিসেনার শামীম শেখ ভাই, ওনাকে আমন্ত্রণ জানাবো। উনি সবসময় সারাবেলার সাথে যুক্ত এবং অনেক পুরনো একজন লিসেনার। তো ওনাকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে শামীম ভাইয়ের কাছে চলে যাব। তো এই মুহূর্তে আমি দেখতে চাই আমাদের সাথে কারা কারা কোথা থেকে যুক্ত হয়েছেন।
এবং কে কি মন্তব্য করেছেন এবং কার কাছে কেমন লেগেছে এই ঘটনাগুলো। সো একদম সবার প্রথমেই দেখতে পাচ্ছি খন্দকার মেহেদী হাসান মানু লিখেছেন আমাদেরকে, আচ্ছা শাকিলকে আবারও রেডিও সারাবেলার ভূত প্রোগ্রামে চাই। হ্যাঁ অবশ্যই, যদি ভবিষ্যতে সুযোগ হয় আমরা ভাইয়াকে নিয়ে আসবো, আমন্ত্রণ জানাবো। লিখেছেন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে খুব ভয় লাগছে, লিখেছেন আশরাফুল, অনেক অনেক ধন্যবাদ। হালিমাতো সাদিয়া ছিলেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন এমডি মেজবাউল হক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমার বন্ধু মেজবা যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু যুক্ত থাকার জন্য, খুব শীঘ্রই দেখা হবে। লিখেছেন আমাদেরকে সাকিব হাসান, অনেক সুন্দর লাগছে ভাই। এরপরেই দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন জুলকার নাইন তোহা, লিখেছেন ঢাকা থেকে আছি, মায়ের পাশে শুয়ে শুয়ে শুনছি, ভয় পাচ্ছি, আন্টিকে সালাম জানাবেন। লিখেছেন আমাদেরকে সাদিয়া সরকার, লিখেছিলেন তসিবা সর্দার উর্মি, আরও লিখেছেন আমাদেরকে সেতু ইসলাম। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে ইসরাত জাহান, আমার নানির কাছে অনেক ভয়ের ঘটনা রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আরিফ ভাই, আচ্ছা আচ্ছা, আরিফ হুজুরের ঘটনাগুলো ভালো লাগে, যদি ওনাকে আরেক এপিসোডে আনা যায়। লুৎফুল আনোয়ার ভাই লিখেছিলেন, আনোয়ার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। লিখেছেন আমাদেরকে ফারুক হোসেন ধ্রুব, একসময় খুব শুনতাম, এখন কাজের ব্যস্ততার মাঝে শোনা হয় না, আজ অনেকদিন পর শুনছি, অতীত মনে পড়ে গেল। ফারুক হোসেন দুরন্ত ভাই আমাদেরকে এই মন্তব্যটি করেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত চমৎকারভাবে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। সৈকত মিয়া লিখেছেন, ভাইয়া আমি আপনার পুরাতন শ্রোতা, কিন্তু প্রথমবার SMS করছি ফেসবুকে। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে বাদিয়াখালী থেকে সৈকত মিয়া, এরপর লিখেছিলেন মোস্তাফিজুর রহমান, অনেক সুন্দর, লিখেছেন আমাদেরকে শাহরিয়ার ইসলাম শিহাব গাইবান্ধা থেকে। ইমেলটা একটু ভয়ানক লেগেছে বলে জানিয়েছিলেন মাসুদা। লিখেছিলেন আমাদেরকে রেডিও সারাবেলা আর সাথে আছি, লিখেছেন সাকিব। রবিউল হাসান লিখেছেন আমাদেরকে সেই সাথে একদম, আচ্ছা আচ্ছা ভাইয়া প্রোগ্রাম সুন্দর হচ্ছে। আদ্রিয়ান সাকিব লিখেছেন বাচ্চাটা অনেক কষ্টে আছে কেন, ওটাই তো জানা হলো না। ইসরাত জাহান লিখেছেন, ভাইয়া আমি একটা গল্প বলতে চাই, আমার বয়স 19 বছর। এ আর আশরাফুল ভাই লিখেছিলেন। রিশা জামান ছিলেন আমাদের সাথে, আচ্ছা দেরিতে যুক্ত হলাম, সঠি বাড়ি থেকে শুনছি, অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর রিশা জামানকে পেলাম মনে হয় আমরা, আমাদেরকে কমেন্ট করেছেন। এমডি মিলন লিখেছেন, হাই ভাইয়া অনেকদিন পর এলাম, ওয়েলকাম ভাই আপনাকে। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, যুক্ত হয়ে গেলাম শেষ সময়ে, কাজের প্রচুর চাপ যাচ্ছে। বরকত ভাই আমি জানি যখন আপনার কাজের প্রেশার কম থাকে আপনি সবার আগে ভূতবেলায় যুক্ত হয়ে যান, তো এক্ষেত্রে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, আপনি চাইলে আমাদের ইউটিউব অথবা আমাদের ফেসবুক পেজ থেকে পরবর্তীতেও শুনে নিতে পারবেন এই ঘটনাগুলো। লিখেছেন আমাদেরকে খন্দকার মেহেদী হাসান মানু ভাইয়া যে শামীম ভাইয়ের গল্প শোনার জন্য অপেক্ষায় আছি। লিখেছেন দোকানে আরও 4 জন বসে শুনছি। আশরাফুল লিখেছিলেন আমাদেরকে। জুলকার নাইন তোহা লিখেছেন আরও ভয়ানক ঘটনা চাই। সেই সাথে লিখেছেন আমাদেরকে মোহিত হাসান লিখেছেন শুনছি ব্রিজ রোড থেকে। মুবাসসির ফারহান লিখেছেন আমাদেরকে আমি গল্প বলতে চাই ফকিরপাড়া থেকে। মুবাসসির ফারহান, আমার নিজের প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি আপনাকে নক করেছি, আপনি যদি কাইন্ডলি মেসেঞ্জার মেসেজ রিকোয়েস্টটা চেক করতেন তাহলে মনে হয় খুব ভালো হতো। লিখেছেন আমাদেরকে ভাইয়া আপনাদের সাথে কিভাবে কাজ করতে পারে অনেক ইচ্ছে। আদ্রিয়ান সাকিব, আপনি চাইলে আপনার সিভি ড্রপ করতে পারেন রেডিও সারাবেলায়। লিখেছেন আমাদেরকে আচ্ছা ভাইয়া আশরাফুল লিখেছেন ভাইয়া গল্পটা শোনাবেন। অবশ্যই খানকা শরীফ থেকে আমাদের সাথে ছিলেন। অন্ধকার জীবন, কেন ভাই আপনার জীবন অন্ধকার কেন, অবশ্যই জানাবেন। আপনার নামটা তো চমৎকার একটা নাম থাকতে পারে, আপনার বাবা মা দিয়েছে, সেই নামটা ব্যবহার করতে পারেন তো। লিখেছেন আমাদেরকে ব্যাসের অর্ধেক পরপর এমন দুজন, একজন অন্ধকার জীবন আর একজন ব্যাসের অর্ধেক। যাই হোক দুটি নামই চমৎকার, কিন্তু আপনার বাবা মার দেওয়া নামটি অনেক বেশি চমৎকার। আপনারা চাইলে এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, কিন্তু কমেন্ট করার সময় অবশ্যই আপনার সেই সুন্দর নামটি লিখতে পারেন যে আমি অমুক, ভাই আমার ভালো লাগছে প্রোগ্রাম, এরকম বা এরকম কিছু, যে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। অনলাইনে শুনছেন আমাদেরকে ব্যাসের অর্ধেক। লিখেছেন আমাদেরকে সিনন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। নীলপরি ছিলেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া শুনছি বামুনডাঙ্গা থেকে। আচ্ছা এই দেখুন আমার নীলপরি যুক্ত হয়ে গেছে আমাদের মাঝে। লিখেছেন রনি সরকার, ভাইয়া শুনছি
চক কুমেদপুর ডিপ বাজার থেকে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না, উনি লিখছেন খুব ভয় লাগছে। সো অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না। ও হ্যাঁ, আমাদের সাথে লিখেছিলেন নূরে আজম নীরব, লিখেছে আছি ভাইয়া। অনেক অনেক ভালোবাসা রইল নীরব, আমি জানি শুরু থেকে ছিলেন। আচ্ছা, রেডিওতে যুক্ত হতে চান অনেকেই লিখেছেন। অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্লাস আপনার যেটাকে সিভি বলে আর কি, সবকিছু বায়োডাটা দিয়ে পাঠিয়ে দিতে পারেন রেডিও সারাবেলায়। লিখেছেন আমি কি গল্প বলতে পারবো, কি কি করতে হবে। আচ্ছা, যারা আমাদের রেডিও সারাবেলায় এসে ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে বলে দিতে চাই, আপনারা চাইলে আমাদেরকে আমাদের রেডিও সার্ভারের যে ফেসবুক পেজটি থেকে আমরা লাইভ করছি এই মুহূর্তে, সেখানে ইনবক্সে আপনার ফোন নম্বরটি পাঠিয়ে দিতে পারেন, অথবা লিখতে পারেন যে আপনি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, অথবা আপনি একটু কষ্ট করে আমাদেরকে মিস কল দিতে পারেন, অথবা সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে। এই মুহূর্তে সেই নাম্বারটি হচ্ছে 01713484465। আর এরকম আরও কিছু মাধ্যম আছে যেগুলো আমরা ভবিষ্যতে চালু করতে চাই, যে আপনি আপনার বাসা থেকে অবস্থান করে আমাদের সাথে এই ভূতবেলায় যুক্ত হতে পারবেন এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে পারবেন। লিখেছেন ফকিরপাড়া মাদ্রাসায় থাকেন মোবাসির ফারহান। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। সিনন লিখেছিলেন শেষ পর্যন্ত সাথে থাকবে, আমরা দেখতে চাই কে কে আমাদের সাথে থাকে শেষ পর্যন্ত। তো যাই হোক, আমি আর কথা বলতে চাই না। এই মুহূর্তে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন, আমার খুব পছন্দের একজন মানুষ, এবং রেডিও সারাবেলার প্রথম সারির একজন শ্রোতা বলা যায় শামীম শেখ ভাইকে। উনি সবসময় রেডিওর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যুক্ত থাকেন, এবং তো আমি আসলে আর কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই শামীম ভাইয়ের কাছে এবং জানতে চাই, শুরুতে তার অনুভূতি জানবো যে সারাবেলা এসে কেমন লাগছে, তারপর আসলে আমরা শামীম ভাইয়ের কাছ থেকে একটি ভৌতিক অভিজ্ঞতার কথা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রাতুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো আপনার কি অবস্থা, সারাবেলা এসে কেমন লাগছে? অনুভূতিটা বলার মতো না আসলে। এতদিন অবশ্য হ্যাঁ হেডফোন দিয়ে শুনতাম, জি জি, তো এখন সরাসরি এসে অনেক ভালো লাগতেছে। জি জি। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তো আমার জানা মতে আপনি সারাবেলার অনেকগুলো অনুষ্ঠান শোনেন। হ্যাঁ, আমি ভোরবেলা জি অনেক পছন্দ করি, তাই হ্যাঁ। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বলতে চাই না, যেহেতু শ্রোতারা অপেক্ষা করছেন যে ভৌতিক ঘটনা শোনার জন্য। তো আমরা শামীম ভাই কোন ঘটনাটি শুনবো? আমার সাথে তেমন কোনো অবশ্য ঘটনা নাই, তবে একটা ভয়ানক ঘটনা না কি সেটা বলতে পারবো না, আমার নিজের সাথে ঘটেছে সেই ঘটনাটি। জি জি, আচ্ছা ঠিক আছে, আমরা শুনি। ঘটনাটি ঘটেছিল 5-6 বছর আগে। তো তখন ছিল রমজান মাস। আমি আসলে ভূত প্রেতে এগুলো বিশ্বাস করি না বলতে কখনো অবশ্য দেখা হয়নি। তো রমজান মাস ছিল, তো আমি ফজর নামাজ পড়তে গেছিলাম। আমি একা একা সবসময় চলাফেরা করি, কারণ আমাদের মসজিদ 2 মিনিটের রাস্তা। তো আমি যখন নামাজ পড়ে বাড়িতে ফিরতেছিলাম, তো বাড়ির মাঝখানে, মানে রাস্তার মাঝখানে, বাড়ি থেকে মসজিদের দূরত্ব মাঝখানে একটা কবরস্থান আছে। আচ্ছা। তো নামাজ পড়ে ফেরার পথে ওখানে এসে আমি থমকে যাই, কখনো কিছু মনে হয় নাই। তো আমাকে একটু বাতাস লাগলো, মানে ঠান্ডা অনুভূতি হলো। জি। তো আমি কিছু না মনে করে দৈনন্দিন যেভাবে নামাজ পড়ে যাতায়াত করেন ওইভাবে বাড়িতে গেলাম। জি। তো সেই দিনে একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। আমি রমজান মাসে ভাই একটু সকাল হয় হালকা, তো সেই সময় আমি ঘুমাই। তো দৈনন্দিন আমি যেভাবে ঘুমাই ওইভাবে আর কি ঘুমে আর কি ঘুমাই। তো আমি অবশ্য মোবাইল ছিল কাছে, আমি একটু ফোনটা টিপতে টিপতে আর কি ঘুমিয়ে পড়ি। তখন অবশ্য টাইমটা আমার খেয়াল নেই। তো ঘুমিয়ে থেকে তারপর আমি ঘুমিয়ে যাই। আচ্ছা, মানে ফোন চালাতে চালাতে একটা সময় আপনি ঘুমিয়ে পড়েন? হ্যাঁ, ঘুমিয়ে যান। তো একটু পর আমার অনুভূতি হয় যে
আমার বুকের উপরে হয়তো কিছু চড়ছে, আচ্ছা আচ্ছা, আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। হ্যাঁ, তো আমার এখনো ভয় লাগতেছে, জি জি, কারণ এটাকে কি বলে, এটাকে জিনে ধরা বলে, মানে বোবা জিন বলে। বোবাজিন। তো পরবর্তীতে আমি এটা জানলাম যে বোবা জিন। আমার ফিলটা কেমন হচ্ছিল সেটা বলি। জি, আমার হাত পা গরম হয়ে গেছে, আচ্ছা, এবং আমি যেভাবে ছিলাম হ্যাঁ, কাত হয়ে শুয়েছিলাম ওইভাবে আছি, চোখগুলো খোলা, কিন্তু আমার শরীর নড়তেছিল না। প্রথম অভিজ্ঞতা তো সেই সময়, সেটা ছিল 16-17 সালের ওই দিকে। আমি তখন আরো একটু ছোট ছিলাম। জি, তো ভয় পেয়ে যাওয়ার মতোই কথা, কারণ প্রথম অভিজ্ঞতা, জি, ওই ভয়ানক অবস্থা। এর আগে কখনো ঘটনা এইরকম ঘটেনি। হ্যাঁ হ্যাঁ, তো একটু ঘাবড়ে যাই। জি, তারপর অবশ্য ওই রকম ঘটনা ভাই এখনো ঘটে, সত্যি কথা বলতে। আমি এক জ্যাঠার কাছে গেছিলাম যে এরকম আমার ঘুমের মধ্যে আর কি সেই শরীর অবশ হয়ে যায়, জি, আমি কিছু বলতে পারি না, খালি চেয়ে দেখি। আচ্ছা আচ্ছা, তো তিনি বলে যে তুমি যখন ঘুমাবা তখন কিছু সূরা কালাম আছে, সূরা কালাম পরে দুই কাঁধে একটু এইভাবে থুতু দিয়ে তুমি, আমাকে বলছিল ডান কাত না বাম কাত, আমার খেয়াল নেই অবশ্য, বাম পাশে, হ্যাঁ বাম পাশে তুমি ঘুমানোর চেষ্টা করবা, তাহলে এই বদজিনগুলো আর আচ্ছা, কি, ডান কাত হয়ে ঘুমাতে হবে। আর ওই যে থুতু দেওয়ার বিষয়টা মানে হ্যাঁ খারাপ কিছু দেখলে- দুই পাশে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর শরীর পাক থাকতে হবে জি, ঘুমানোর আগে, অবশ্যই অজু করতে হবে। এই নিয়মগুলো মানলে আর কি এই বদজিনগুলো আর কি কাছে আসতে পারবে কাছে না। আসতে পারবে না। তো এর পরবর্তীতে আমার ঘটনা ঘটতেইছে আচ্ছা, এইরকমটা। হ্যাঁ হ্যাঁ, জানি আপনি- না, আপনি আমি তার কাছে উপদেশ নিয়েছেন, সেগুলো প্র্যাকটিসও করছেন, জি, জি। কিন্তু তারপরও আপনার সঙ্গে ঘটে জি, যাচ্ছে জি, এগুলো। জি, জি, জি। জি, হ্যাঁ, আরেকদিনের একটা ঘটনা, সেটা বলি। জি, ওটা রমজান মাস না, অনেকদিন পর, হ্যাঁ, 2-3 বছর পর, 21-22 সালে হয়তো। তো আমি ঘুমিয়েছিলাম, আমি ওই আগের মতোই ফিল করতেছি, দেখি আমার হাত পা অবশ হয়ে গেছে। হ্যাঁ, আমি চিত হয়ে শুয়েছিলাম, আচ্ছা আচ্ছা, আমি সামনের দিক কি আছে সব দেখতেছি, কিন্তু হাত পা নড়তেছে না। আচ্ছা আচ্ছা, তারপর আমি দেখতেছি আমার পা ধরে কেউ যেন টানতেছে। রুমটা ভাই বলতে ভুলে গেছে, রুমটা অন্ধকার ছিল, হালকা হয়তো লাইটের আলো ছিল, অন্য অন্য ঘরের লাইটের আলো পড়ছে আমার আচ্ছা। রুমে। হ্যাঁ, তো আমি দেখি যে একটা সাদা অবয়ব আর কি আমার পাটা উপরে তুলতেছে, ওকে, কিন্তু আমার কিছু করার ক্ষমতা নেই, আচ্ছা আচ্ছা, হাত পা অবশ্যই আছে। হ্যাঁ, তো ওই ফিলটা অবশ্য 10 থেকে 15 সেকেন্ডের মতো হয়ে থাকে। আচ্ছা, খুব সামান্য কিছু সেকেন্ডের জন্য হ্যাঁ হ্যাঁ, বিষয়টি ঘটেছে। এটা যার সাথে ঘটছে হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পারবে একমাত্র। হ্যাঁ, তো মাঝে মধ্যে এখনো আমার সাথে ওইরকম হয়। আচ্ছা, তো আমি নেটে দেখছিলাম যে এটা কি জন্য হয় এইরকমটা। হ্যাঁ, এটা অতটা ভয়ানক না, তবে ঘুমে যে মানে যার সাথে ঘটে যার সে সাথে বোঝে। ঘটে শুধুমাত্র সেই বুঝতে হ্যাঁ পারে। হ্যাঁ, জি, অনেক ভয়ানক ঘটনা এটা, মানে বিষয়টা অনেক ভয়ানক। জি, তো আমি নেটে দেখলাম যে এটা স্লিপিং প্যারালাইসিস বলা হয়তো। জি, স্লিপিং প্যারালাইসিস। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানে বলে, হ্যাঁ, বিজ্ঞানের ভাষায়। বিজ্ঞানের ভাষায়। কিন্তু আর ইসলাম, আমরা যেহেতু ইসলাম ধর্মের, তো ইসলামে এটা বলা আছে যে বদজিনেরা আসর করে, জি, এই লোকের মাঝে ভয় দেখায় আর কি। তা আমি এই বিষয়ে আর কখনো কোনো কবিরাজের কাছেও যাইনি, তো অতটা গুরুত্ব দেইনি, জি। কারণ আমার তো কোনো ক্ষতি করেনি। না, কারণ কিছু ইসলামিক নিয়ম কানুন আছে, এগুলো যদি মানে আমরা ঘুমিয়ে পড়ি, অবশ্যই তারা দূরে থাকতে বাধ্য। তা আমি মনে করি যে সবার উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ, সবাই পাক পবিত্র হয়ে এবং কিছু সূরা কালাম এবং ঘুমের যে দোয়া, এটা হ্যাঁ, হ্যাঁ। এগুলো মানে যদি ঘুমিয়ে পড়ে, তো বদজিনদের থেকে আমরা
রক্ষা পেতে পারি। তো ভাই এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনে এলাম আমাদের আজকের অনুষ্ঠানের আসলে দ্বিতীয় অতিথি শামীম ভাই আসলে সেভাবে প্রস্তুতি নিয়ে আসেননি যে ভৌতিক ঘটনা শেয়ার করার মতো, কিন্তু তারপরও ওনার সঙ্গে ঘটে যাওয়া খুব ক্ষুদ্র একটা ঘটনা বা ক্ষুদ্র একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন, যাকে অনেক ভালো লাগলো। শামীম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে এ পর্যায়ে যেহেতু সময় আমাদের কাছে খুবই কম, সামান্য কিছু মুহূর্ত আছে, আমরা চলে যেতে চাই শাকিল ভাইয়ের কাছে। শাকিল ভাইয়ের কাছে সামান্য কিছু কথা শুনবো এবং এরপরেই আমরা আসলে আমাদের অনুষ্ঠানের বাকি আয়োজনে যাব, কারণ দুজনই আজকে প্রথমবার সারাবেলা এসেছেন। শামীম ভাইয়ের কি ভালো লাগতেছে? জি জি, শামীম ভাই প্রথমবার এসেছেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা একটু শামীম ভাইয়ের কাছে যাওয়ার পরে, হ্যাঁ আপনি চলে আসেন, অসুবিধা নেই। আমরা আছে তো যাই হোক, আমরা এবারে চলে যেতে চাই। যেহেতু অনেকেই কমেন্ট করছেন যে যান্ত্রিক ত্রুটি হচ্ছে, যেমন লুৎফুল আনোয়ার ভাই লিখেছেন যে কিছু শোনা যাচ্ছে না, এমনটি মন্তব্য করেছিলেন আমাদেরকে। ঠিক আছে, হ্যাঁ ওকে, হয়তোবা আনোয়ার ভাই আপনার ফোনে বা আপনার ডিভাইসের সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন তারা একটু কাইন্ডলি জানাতে পারেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। তো এই পর্যায়ে আমি আসলে অনেকেরই মন্তব্য দেখতে পাচ্ছি, যেমন নয়ন সরকার ভাই লিখেছেন যে ঘটনাটা বেশ ভালো লেগেছে। আতিক হাসান লিখেছেন, আমাদেরকে সালাম জানিয়েছেন, জানতে চেয়েছেন কেমন আছেন। আচ্ছা আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি যে আমাদের ভাই, আমার ভাতিজা মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব, আপনার নিয়মিত শ্রোতা এবং অনেক বড় ভক্ত। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। তো লিখেছেন আমাদেরকে লিটন খান রাতুল ভাই, আমি একটা ইমেল লিখতে চাই কিন্তু বুঝি না কিভাবে লিখবো। আপনার ফোনের যদি জিমেইল অ্যাপ থেকে থাকে বা ইমেইল কোনো যদি ল্যাপটপ ইউজ করেন, বা সেক্ষেত্রে ক্রোমে গিয়ে জিমেইল লিখতে পারেন, বা হচ্ছে যাই হোক আপনার ঘটনাটি আগে লিখতে হবে, যেভাবেই হোক। আপনি আপনার কি বলে MS ওয়ার্ডে লিখেন, বা হচ্ছে আপনার ফোনের যে নোটপ্যাড রয়েছে সেখানে লেখেন। লেখার পর আপনি জিমেলে যাবেন, তারপর কম্পোজ নামে একটা লেখা আছে, অথবা পেন টাইপের একটা আইকন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন, ডান পাশে একেবারে নিচের দিকে আছে। তো সেখানে যাওয়ার পর উপরে আমাদের ভূতবেলার ইমেইলটি লিখবেন, ভূত.সারাবেলা@gmail.com। যারা ফেসবুক লাইভে দেখছেন দেখতেই পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি। তারপর নিচে গিয়ে সেই কম্পোজ লেখার ওখানে আপনার লেখাটি পেস্ট করে দেবেন, অর্থাৎ ভৌতিক ঘটনাটি লিখে আমাদেরকে সেন্ড করে দেবেন। এটা হচ্ছে প্রসেস, যারা আসলে অনেকে বুঝতে পারছিলেন না। তো যাই হোক, আমি আসলে আর কথা বাড়তে চাই না, যেহেতু সময় খুব কম। আমরা আরেকবার একটু চলে যাব আমাদের আজকের আয়োজনের প্রথম অতিথি ছিলেন শাকিল ভাই, তার কাছে খুব ছোট্ট একটা ঘটনা শুনবো, আমাদের হাতে সময় খুব বেশি নেই। জি ভাই, ধন্যবাদ আমাকে বরাবরের মতো সময় দেওয়ার জন্য। জি, আসলে ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া খুব সামান্য একটি ঘটনা। জি, তো এই আমাদের এই মরাঘাটির কথা সবাই চেনে, কুমারপাড়ার পিছনে যে মরাঘাটি ব্রিজ, যেখানে আর কি শ্মশান ঘাট বলা যায়। তো সেখানেই মানে আমরা এই ব্রিজটা পার হয়ে হরিপুর স্কুল বলে, প্রাইমারি স্কুল। জি, তো এই স্কুলের ওখানেই একটু মানে একটা বিয়া ছিল, বিয়া বাড়ি ছিল। আমরা তো সবসময় পোড়াচার এখানে সবসময় আড্ডা দিই, আমরা আড্ডা দিতে দিতে প্রায় 7-10টা বেজে গেছে। জি, তো আমার এক বন্ধু বলতেছে, দোস্ত চল হরিপুর যাব। কেন? যে ওখানে একটা বিয়ে আছে, আমার বোন হয় সম্পর্কে, চল ওখানে গিয়ে দাওয়াত খাবো বা মজা করবো। তো আমি কিছু না ভেবেই ওর সাথে পা বাড়ালাম যে আচ্ছা ঠিক আছে চল। তো ওখানে ব্রিজের উপর দিয়ে আমরা আসি, আসতে আমার গা কাঁপায়। জি, একটু ভয় লাগে যে ব্রিজটা খারাপ, অনেক আগে ওই ব্রিজ থেকে আমি পড়ে গেছিলাম ভ্যানে করে যাতে। তো ওখানে যা আমরা আড্ডা দিতে মানে সব কিছু মিলাই আমাদের 12টা আপ হয়ে যায় আমাদের ফেরার সময়। তো ফেরার সময় আমার বন্ধু ছিল মানে সিগারেট খেত আর কি, আমি তো নেশা পানি এগুলোর মধ্যে নেই।
ওই হলো ওখানে মানে সিগারেট জ্বালাবে। আমি বললাম মানে কিসে সিগারেট খাওয়া লাগে, সিগারেট খাওয়া যাবে না। তো আমার বললো তোর সমস্যা কি, ব্রিজটা ভালো না, ব্রিজটা ভালো না। আচ্ছা, তো আমি বললাম যে ব্রিজটা ভালো না মানে ব্রিজে কি করবে, এত ভয় করলে হয় নাকি, ভয় করা যাবে না। জি। তা আমাকে মানে বললো যে চুপ, কোনো কথা বলবি না, আমি যা বলি তুই তো খাইছে না, হ্যাঁ তুই আমি তোকে এটা জ্বালাই দিলাম, এটা তোর হাতে রাখ। জি। আর নিজে একটা নিল, হ্যাঁ হ্যাঁ আমি খুব রাগান্বিতভাবে এটা নিলাম, কারণ আমার ওই সিগারেটের গন্ধটা সহ্য হয় না, জি। এবং নিজে নিজে বিরক্ত। আর আমি দুনিয়ার গালিগালা শুরু করে দিচ্ছি ওই ব্রিজ সম্পর্কে, যে কিসের ব্রিজে, হ্যাঁ ও মানে অনেক কথাই আর কি, ব্রিজের উপরে দাঁড়ায়। আচ্ছা আচ্ছা। তো ব্রিজটা যখন পার হচ্ছিলাম আমাকে অনেক মানে কেন জানি ভয় ভয় লাগে, যেখানে মরা পুত্র আর কি, সেদিকে তাকালেই আমার গা শিউরে ওঠে। তারপর এর বাসা হলো আপনার হরিপুরেই। তো এই হরিপুরে এর বাসায় ওঠে, আমাকে বললো যে তুই অনেক রাত হয়ে গেছে, আজকে থাক। তা আমার আবার ভাই কোনো মানে আত্মীয় স্বজন কিংবা কারো বাড়িতে থাকার অভ্যাস ছোটোর থেকে নেই। তারপরও থাকি যদি আনন্দের সহিত কোথাও গেলে, ফ্যামিলি সহ বা বন্ধু বান্ধব সহ গেলে ভালো লাগে, কিন্তু এইভাবে থাকার কোনো অভ্যাস আমার নাই বা ইচ্ছাও ছিল না। আমি এর কথা না শুনেই আমি আমার মতো পা বাড়ালাম। এ বাড়ি থেকে আমার বাড়িতে যেতে প্রায় 12 থেকে 14 মিনিট লাগে। আচ্ছা। বাড়িতে গেলাম, যাওয়ার পরে ভাল লাগে না, কিছু খারাপ খারাপ লাগে। আর মনে পড়ে এই ব্রিজের কথা, যেই পাশে তো আসলাম। জি। এমনিতে মুখের চাপা ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ যখন এই যে সিগারেট জ্বালানোর কথা হলো। জি। তো এমনিতে তখন সব কিছু ঠিকই ছিল, কিন্তু আমাকে মানে এখন যে আমি বুঝতেছি আমাকে ভয় লাগতেছে, একা যখন হলাম আমি তখন আমাকে সেটা বুঝতেছি আমি আমার আসলে ভয় পাচ্ছি। আমি বাড়িতে গিয়ে কারোর সাথে কোনো কথা নেই, মা খাইতে বলে, হ্যাঁ আমি খাই না। তো আমি খুব রাগ, মানে তাদের সাথে খুব রাগ, কথাবার্তাতেই আমার মানে রাগ আসে। জি। আমি মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এমনিতে তো আপনার 12টা পার হয়ে গেছে। জি। ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হবে। হ্যাঁ। এর মধ্যেই হঠাৎ, যদিও আমার টিনের ঘর, টিনের মানে চালার উপর কোনো গাছগাছালি ছিল না বা এখনো নাই, ঘটনাটি খুব বেশি দিন নয়, প্রায় 3 বছর হবে, 3 বছর আগের ঘটনা। তো গাছগাছালি নাই, প্রথম একটা মানে ভারী কিছু হয়তো বা পরে বা 15-20 কেজি একটা পাথর যেমন বলে একটা শব্দ হয়, বিকট একটা সহজ মানে শব্দ আর কি, মানে এরকম আমার বুক সোজায় চালের উপরে মানে খুব শব্দ করে, কঠিন একটা শব্দ ধারণ করে মানে ওটা পড়ে। এবং আমি ঘুমের মানুষ, এক লাফে উঠিয়ে বসে যাই। কিন্তু আমার পাশে যে আমার ছোট ভাই আছে, কিছু বুঝতে পারে না। ওকে। আমার গা তো ঘামিয়ে শেষ, এমনি গরম, তারপরও অন্যরকম লাগতেছিল। জি। আমি উঠে দাঁড়ায় গেছি, মানে বসে আছি আর চিল্লাচ্ছি, মাকে চিল্লাচ্ছি, মা শুনতেছে না, মা পাশে রুমে। আমার ছোট ভাই আমার সাথে, মানে আমার চিল্লা বলা শুনতেছে না, মানে আমি আমার শব্দ হয়তো বা কেউ পাচ্ছিল না, এমন একটা পজিশন এসে গেছে। জি। তো হঠাৎ আমার ছোট ভাই মানে আমার ইশারা করে বলে, কি আছে? আমি বললাম, তুই কিছু শুনছিস? কয় না, আমি তো কিছু শুনি নাই। তাই বললো, এটা তাহলে কি ছিল? কয় কি? মাকে ডাক। মাকে ডাকা হলো, মা সারা দিল, হ্যাঁ বল কি? আচ্ছা মা, আমি এরকম অবস্থায়, তোমরা ঘুম পাচ্ছিস, মানে এখন একটা শব্দ হলো, তোমাদের কেমনে ঘুম ধরে, ঘুমাও কেমনে? মানে আচ্ছা, আপনি যে শব্দটা শুনেছেন আপনার মাকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে ঘুম আসে তোমাদের? জি ভাইয়া, যে তোমরা কি শব্দটা পাইছো? তো তারা বলতেছে, কিসের পাগলামি শুরু করছে এত রাতে? আবার এমনিতে তো দেরি করে আসলো, আসিয়ে পাগলামি না, মানে আমাকে ধমক দিচ্ছে বা রাগ হচ্ছে। আচ্ছা। তা আমার ছোট ভাই বলতেছে, মা আমি মনে হয় ভয় টয় খাইছে বা কার কাছ থেকে শোনাই কোন জায়গা দিয়েছিল। জি। আমি আবার মাকে খুব ভালোবাসি যেমন, বা ভয়ও করি বলা যায়। জি। মানে সবকিছু তার সাথে আমি শেয়ার করি, যেহেতু আমার বাবা বেঁচে নেই। তা মা আমাকে বললো, আচ্ছা তুই সত্যি করে বলতো,
তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি মানে প্রথমে একটু মিথ্যা কথা বললাম যে আমি পোড়াচায়ের ওখানেই তো থাকি প্রতিদিন, কোথায় যাব? ওখান থেকে আমার ডিব্বাজার পর্যন্ত দৌড়। কয় না, তোর আজকে চলন বা আজকে যে তুই বাড়িতে ফিরলি, তুই এমনিতে ফিরলে মানে উঠানে পাড়া দিলি, তুই আমাকে চিল্লে ডাকিস, আজকে ডাকিস নেই। আর তোর চলাফেরা সব কিছু মানে আলাদা লাগতেছে। সত্যি করে বলতো তুই কোথায় ছিলি? আমি বললাম যে এরকম আমি আমার ফ্রেন্ডের আসিফের সাথে আমি মরাঘাটি ব্রিজ পার হয়ে আমি হরিপুর স্কুলের ওখানে গেছিলাম একটা দাওয়াত খাইতে বা অনুষ্ঠানে। তো বললো যে ব্রিজের উপর থেকে আসছিস? হ্যাঁ আসছি। কয় গাও সিঁড়ি উঠছে? হ্যাঁ উঠছে। মা তো বুঝি ফেলাইছে, চিল্লা পাল্লা করি আমার মানে মা বাড়ি মাথায় উঠে ফেলাইছে। মানে আমাকে কিন্তু আমার একটু কিছু হলে মা খুব মানে বকাবকি করে বা নিজেকে খুব টায়ার্ড করে নেয়। তো এই যে লোহা পোড়ানি, তারপর টক জাতীয় কিছু খাবার মানে ভয় পাইছি আমাকে মানে দিচ্ছে, তো আমি তো খাবো না, কারণ আমার মন দুর্বল এখনো হয় নাই। না খেয়ে আমি মনে করেন যে আমার মতো রাগের মাথায় দরজা নক করে যাবো, ঘুমাই পড়ছি। তো মা বকাবকি করতে করতে মা ঘুমাই পড়ছে। আচ্ছা। তো আমার বড় ভাই উনি ঢাকায় থাকে, তো সেই সময় উনি কোনো এক কারণবশত আমরা 4 ভাই এক জায়গায় হয়েছি বা ফ্যামিলি সহ উনি ঢাকা থেকে আসছে। তো আমার ঘরের সাথে ভাইয়ার ঘর। তো এরকম ঘুমানোর পরে আবার কিছুক্ষণ পর এরকম একটা বিকট একটা আওয়াজ, আচ্ছা, মানে কিছু পড়ার মতো। তো আমি আর সহ্য করতে পারলাম না যে না, এটা শুধু আমিই তো শব্দ পাচ্ছি, আর তো কেউ পাচ্ছে না। আমি উঠে আমি আর মাকে ডাকলাম না, আমার ছোট ভাইকেও ডাকলাম না। মানে আমার ঘর থেকে ভাইয়া ওই ঘরে আমি ফোন দিচ্ছি, কোনো শব্দ নেই আমার। আর আমি এর আগের ঘটনাতেও বলছিলাম আমি একটু বেশি শিয়ানা, যার কারণে আমি ধরা খাই। তো আমি ফোন দিচ্ছি, ভাইয়া রিং হচ্ছে, ফোন ধরতেছে না। আমার গা ঘামিয়ে অবস্থা খারাপ, ভয়ে কি হচ্ছে এগুলো আমার সাথে। তো প্রায় 7-8 বার ফোন দেওয়ার পর ভাইয়া ফোনটা ধরলো। আর ভাইয়া বলতেছে তুই কই রে? আমি বাড়িতেই। তুই বাড়িতে থেকে ফোন দিয়ে ফোনে টাকা বেশি হয়েছে, মানে যাই হোক দুনিয়ার কথা বললাম। বলার পর ভাইয়া শোন, চুপচাপ তুই আমার ঘরের সামনে আয়, তো আমার দুয়ারের সামনে আয়। আচ্ছা আচ্ছা। তা আসলো, তা কি হয়েছে? তারপর আমি কোনো কিছু বললাম, তুই আয় আগে। আসলো, আসার সাথে ভাইয়া কালাম ঘরের মধ্যে আয়, এইরকম অবস্থা। এই চালার দিকে দেখতো, চালার দিকে দেখালাম, কয় তুই কি পাগলা? আসলে তুই তাহলে ভয় খাইছিস, এটা আসলে কিচ্ছু না। তো আমি বললাম দেখো, মা করলে মাও এরকম করে, এখনো একটা এরকম শব্দ হলো, তুই তো আমার কথা শুনবি, তুই যেহেতু আমার বড় ভাই। আর তাছাড়া সেই ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা যে 4 ভাই আছি সবচেয়ে ভালো সম্পর্ক বা আমার প্রাণপ্রিয় ভাই বলা যায়, নিজের ভাই। তো বলে আচ্ছা ঠিক আছে, তুই আয়, মানে তুই আমার সাথে আয়। তো ভাইয়া এর ঘরে গিয়ে একটা ধারালো একটা মানে দা নিয়ে আসলো, আমাকে বললো তুই হলো সাবলটা নে। আর 2 ভাই 2টা, আমার তো ফোন আসছেই, ফোনের টর্চ ধরে আচ্ছা আমরা মানে বাড়ির চারিদিকে আমরা খুঁজতেছি, কিন্তু কেউ জানতেছে না যে আমরা 2জন বাইরে হচ্ছি, কেউ জানে না। আমি ভাইয়ার সাথে, ভাইয়া সামন দিয়ে আমি ভাইয়ার পিছনে আমি যখনই আমার চালার দিকে তাকাই তখনই আমাকে ভয় লাগে, কখন যে আমাকে এসে ধরে, এমন একটা অনুভূতি। তো আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলছি না সেই সময়। এরকম ঘুরতে ঘুরতে আমরা আমাদের একটা ওই বাঁশঝাড় ছিল, গল্পে বলা হয়েছিল পূর্বের গল্পে, জি, বাঁশঝাড়ের ওখানে যখন আমি যাই, গিয়ে আমি ওখানে একদম হতভঙ্গ হয়ে যাই। মানে আমার, যদিও আমি এগুলো কখনো বিশ্বাস করি না কিংবা আমার চোখে কখনো পড়ে নাই, যদিও আমার চোখে কখনো এগুলো পড়ে নাই, তারপরও আমাকে বলতে হয় যে ওখানে একটা আগুনের গোলা, মানে বাঁশঝাড়ের মধ্যে একটা আগুনের গোলা বিশাল আকারের, আমাকে ভীষণ মানে ভয়ের মধ্যে ফেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি 2জনে আমরা দেখতেছি। হ্যাঁ, ভাইয়া আমাকে শুধু বললো, ইশারা দিয়ে বললো পিছনে আয়, মানে আমাকে সরে আসতে বলছিল ওখান থেকে, সরে যা। জি। আমি তো ভাইয়াকে ছেড়ে ওখান থেকে আসবো না, হ্যাঁ, জীবন গেলেও আসবো না। তো ভাইয়াকে আমি ইশারা দিলাম, ও আমাকে ইশারা দিল, দুজনকে ইশারা দিয়ে আমরা ওখান থেকে কোনো মতো বেরিয়ে আসলাম। আর পরদিন সকালবেলা বা যাই হোক এরকম অবস্থায় এর ঘরে গেলাম, আমি তো বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা কি ছিল।
মানে এই মরাঘাটি ব্রিজটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা এই গল্পের। জি, ওখানে একটা শ্মশানটাকেই তো মরাঘাটি বা এরকম গ্রাম ভাষা বলা হয়। জি জি ভাইয়া, ওখানে মরাঘাটি, হ্যাঁ ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা ভয়ানক আমার চোখে অন্তত। এটা কোন জায়গায়? এটা সাধারণত এই পোড়াচায়ের এখান থেকে কুমারপাড়া বলে, সাবুতখালির পিছনে কুমারপাড়া, এই কুমারপাড়ার পশ্চিম সাইডে একটা ব্রিজ আছে, আপনার উত্তর দক্ষিণ করা ব্রিজটা। আচ্ছা আচ্ছা। ব্রিজের নিচু দিয়ে বয়ে গেছে একটি নালা, ওই ব্রিজটাকে বলা হয় মরাঘাটি ব্রিজ। এবং ব্রিজের সাথেই পোড়ানো হয় লাশ বা মরা। ওকে। তো পরের দিন এরকম যাওয়ার পর আমরা দুজন দোয়া কালাম পরে বুকে ফুক দিয়ে রাতের মন শুয়ে পড়ি, এবং পরদিন আমার সকালবেলা প্রচুর জ্বর, এবং আমার ওই বন্ধু আসে আমার কাছে আর আমাকে দুনিয়ার বকাবকি, যে তোকে বললাম যে হেলা মনে করিস না, তুই হেলা মনে করলে গালিগালাজ করলি, আসলে এটা ঠিক হয় নাই। পরে আমি আমার এক পার্শ্ববর্তী এলাকার হুজুরের কাছ থেকে আমার গা ঝাড়ি নেই, সে পানি পরা দেয়, আর তখন থেকে আমি আল্লাহর রহমতে সুস্থ আছি ইনশাল্লাহ। তো ভাইয়া এই ছিল আমার একটি ছোট্ট গল্প। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনলাম আমাদের শাকিল ভাইয়ের কাছ থেকে চমৎকার একটি ভৌতিক অভিজ্ঞতার কথা, তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। সো অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাইকে এবং শামীম শেখ ভাই, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে জমজমাট করেছেন তাদেরকে। সো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বলতে পারবো না, যেহেতু সময় একেবারে শেষ। তো আসলে এই মুহূর্তে খুব বেশি কথা বলাও যায় না, তবে আমি আসলে শেষ মুহূর্তটাকে আপনাদের কথা দিয়ে শেষ করতে চাই। যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি হাসানুর আহমেদ নিলয় লিখেছিলেন যে যুক্ত হয়ে গেলাম পোড়াবাড়ি থেকে হাসানুর আহমেদ। প্রিন্স ঋত্বিক ছিলেন আমাদের সাথে, হাই লিখেছেন, হ্যালো, যুক্ত হয়ে গেলাম লেট করে লিখেছেন হাসানুর আহমেদ নিলয় আমাদেরকে। এরপরেই লিখেছিলেন লুৎফুল আনোয়ার, শেষ পর্যন্ত সাথে ছিলাম, লিখেছিলেন আমাদেরকে তোমার অপেক্ষায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনার নামটি লিখবেন। লিখেছেন ভাইয়া ঘটনাটা ভয়ের, অবশ্যই। নয়ন সরকার ভাই লিখেছিলেন। আসিফ ফারাজি ছিলেন আমাদের সাথে, রওশনবাগ থেকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ আসিফ যুক্ত হবার জন্য। ফেরদৌস আহমেদ লিখেছেন আমাদেরকে ভূতবেলা শুনছি সাভার থেকে। তারপর লিখেছেন যে অনেক ভয় লাগছে, রেডিও সারাবেলাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এরপর লিখেছেন যে ফেসবুক লাইভে দেখি, আমার কমেন্ট পড়েন না ফেসবুক, এভাবে লিখেছেন। মোহনুর রহমান লিখেছেন আমাদেরকে কলেজপাড়া থেকে, বলছি থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরও ছিলেন ময়নুল হক, অনেক ভালো লাগছে আমাদের সাথে। দেখতে পাচ্ছি এমডি ওয়াসিম ছিলেন আমাদের সাথে, শারমিন তৃষ্ণা। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখেছিলেন মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব। এরপর আমাদের সাথে আরও অনেকেই ছিলেন, আতিক হাসান ছিলেন। সো এই পর্যায়ে আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না, মানে আসলে কথা আর কি বাড়াবো, কথা তো সব কিছু শেষ। তো এই মুহূর্তে যারা যারা যুক্ত ছিলেন আমাদের সাথে প্রত্যেকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকের অনুষ্ঠানটি কেমন লেগেছে। আপনারা যারা পরে শুনবেন আমাদের পুরো এই আয়োজনটি, তারা চাইলে মন্তব্য করে যেতে পারেন যে এই ঘটনাটি আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে। যেমন শেষ অবধি ছিলেন আমাদের সাথে ইশরাত জাহান লিখেছিলেন আমাদেরকে। প্রিন্স আনারুল ছিলেন, অনেক অনেক ভালো লাগলো ভূত এফএম। আচ্ছা, অনেক ভালো লেগেছে, কিন্তু আপনি লিখলেন ভূত এফএম, আমাদের এটা তো ভূত বেলা, আর ভূত এফএম তো এখন হয় না। রেডিও ফুর্তিতে আরজে রাসেল ভাই যে প্রোগ্রামটি করতেন, যাই হোক, আমার ইন্সপিরেশন রাসেল ভাই, প্রতি প্রোগ্রামে আমি তার কথা মনে করি, এবং ভূত এফএম আসলে আমার একটা ইন্সপিরেশন, যে ওরকম যদি কখনো ওই লেভেলে যেতে পারবো না, তবে ভূত এফএমের মতো বা ওই কাছাকাছি এমন কিছু না। আসলে ভূত এফএমে যে করতে হবে তা না, ভৌতিক অভিজ্ঞতা যেমন ওটা ন্যাশনাল পর্যায়ে ছিল, আর আমরা না হয় ক্ষুদ্র পরিসরে শুধুমাত্র একটা জেলার গণ্ডির ভেতরে আপনাদেরকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি চালিয়ে যেতে চাই। লিখেছেন আমাদেরকে আবদুল্লাহ বিন আলিফ, ওদাখালী থেকে বলছি। এরপর অনেক অনেক ভালো লাগলো লিখেছিলেন প্রিন্স এনারুল লিখেছিলেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন। এখনও 25 জন দেখছেন একেবারে শেষ মুহূর্তেও, তাহলে এটা কি বলাই যায় যে এই যে এখন দেখছি যে 25 জন থেকে আরও কিছুটা বাড়ছে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা নিয়েই আরও সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসার টানে বারবার ফিরে আসি প্রতি বৃহস্পতিবার
ঠিক রাত 9:05। সো আগামী বৃহস্পতিবার যদি সব কিছু ঠিকঠাক থাকে ঠিক রাত 9:05 ভূতবেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমি রাতুল, এবং আমার সাথে এই পুরো আয়োজন জুড়ে আজকের অনুষ্ঠানের অতিথিরা ছিলেন এসকে শাহাদুল, যে বরাবরই আমাদের সাথে ভূতবেলার মুখ্য যে কাজটা, যেমন অতিথিদের সাথে যোগাযোগ করা বা হচ্ছে তাদের সাথে কথাবার্তা, নিয়মিত খোঁজখবর নেওয়া, এই বিষয়টি শাহাদুল দেখে। এবং মাঝে মধ্যে আমিও দেখি, যেমন অনলাইনে যারা আসলে কমেন্ট করেন ফেসবুকে যে ঘটনা শেয়ার করতে চান, বা সারাবেলার পেজে যারা নক করেন যে ঘটনা শেয়ার করতে চান, তাদের সঙ্গে আসলে আমি কথা বলি। সো এই বিষয়টি থেকে যারা যারা ঘটনা শেয়ার করতে চান, শেষ মুহূর্তেও যারা দেখছেন, তারা চাইলে কমেন্ট করতে পারেন, এবং আমি প্রতি প্রোগ্রাম শেষে প্রত্যেকের মন্তব্যগুলো পড়ে দেখি। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকে ভাবেন যে আমার কমেন্টটি পড়া হলো না, আমি আসলে প্রত্যেকের কমেন্টই পড়ি। হতে পারে অন এয়ারে হয়তো বা আপনাদের কথাগুলো শেয়ার করা হচ্ছে না, কিন্তু বাসায় গিয়ে আমি ঠিকই আমি নিজেই আপনাদের মতো একজন শ্রোতা হয়ে এই ভূতবেলাটি পুরোটি দেখি, এবং আপনাদের মতামতগুলো, আপনাদের কথাবার্তাগুলো আমি আসলে পড়ি, অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য। শুভরাত্রি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Bella with রাতুল। ভয়ের শুরু